পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায় ভাইয়া তোমাদের যাদের এখনো সমস্যা আছে, আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের তৃতীয় অধ্যায় সম্পূর্ণ ভাইয়া কভার হয়ে যাবে। তোমরা কিন্তু জানো যে তোমাদের বইয়ের ভিতরে যারা ক্লাস 9-10 বর্তমানে পড়তেছো অথবা যারা ভাইয়া সামনে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যদি পদার্থবিজ্ঞান বইটা যদি একটু খুলো, তারপর যদি তোমরা তৃতীয় অধ্যায়ে যাও, তাহলে কিন্তু দেখতে পারবা যে এই টপিকগুলো নিয়ে কিন্তু ভাইয়া আলোচনা করছে। সো আমরা আজকে এই টপিকগুলো সুন্দরভাবে কভার করে ফেলবো, কারণ এইগুলো যদি তুমি কভার করে ফেলো তাহলে কিন্তু ভাইয়া তোমার এমসিকিউ বলো, সৃজনশীল বলো, শর্ট প্রশ্ন বলো, সবকিছু কিন্তু ভাইয়া তোমার কাছে সহজ লাগবে। ওকে, এবং আমি তোমাদের সুবিধার্থে দেখো দেখতে পাচ্ছ এখানে একটা পৃথিবী আছে, এটা নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা করতে হবে। এরপর ভাইয়া দেখো এখানে একটা কিন্তু বন্দুকের মতো আছে, আমরা জানি যে বল অধ্যায়ের ভিতরে কিন্তু বন্দুকের ম্যাথ আছে। সো আজকের এই ক্লাসে পুরোপুরি ভাইয়া এই তৃতীয় অধ্যায়ের বেসিকটা সম্পূর্ণ কভার করে দিব। ওকে, তাহলে রেডি ভাইয়া? তাহলে দেখো ফার্স্ট অফ অল প্রথমে কিন্তু তোমাদের বইয়ে কিন্তু ভাইয়া জড়তা নিয়ে আলোচনা করছে, জড়তা, এরপর হচ্ছে কিন্তু তোমার বল। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে ভাইয়া এই তৃতীয় অধ্যায়ে নিউটনের 3টা সূত্র আছে। সো এই কারণে প্রথমে আমাদের জানতে হবে ভাইয়া নিউটনের প্রথম সূত্র। ফার্স্টে আমাদের কি জানতে হবে ভাইয়া? নিউটনের প্রথম সূত্র। দেখো তুমি যদি নিউটনের প্রথম সূত্রটা কোনোভাবে ধরতে পারো তাহলে কিন্তু তোমার জড়তা আবার বল এই সংজ্ঞা তুমি নিজে বানিয়ে লিখতে পারবা। তুমি দেখতে চাও? আচ্ছা, নিউটনের প্রথম সূত্রে কিন্তু কি বলেছিল, তোমরা যদি ভালো করে তোমাদের বইটার দিকে যদি তাকাও তাহলে কিন্তু প্রথমেই বলা আছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর সমবেগে চলমান কোনো বস্তু চলতেই থাকবে। বিষয়টা তুমি একটু ডিপলি ভাইয়া চিন্তা করো। সাপোজ তোমার সামনে কিন্তু টেবিলের সামনে বই আছে, এখন ওই বইয়ে যদি তুমি বল প্রয়োগ না করো তো ওই বইটা যেখানে রাখা আছে ওইখানেই কিন্তু ভাইয়া থাকবে। কথা সত্য নাকি মিথ্যা? ধরো সাপোজ তুমি যেখানে বসে পড়াশোনা এখন বর্তমানে করতেছো, এখন হঠাৎ করে কিন্তু তোমার ঢাকায় শিফট হতে হবে। সাপোজ তুমি তোমার জায়গা থেকে এখন তুমি ঢাকাতে যাবা, তো ঢাকাতে যদি তুমি যাও, ধরো তুমি একটা বই তোমার টেবিলের উপর রাইখা গেলা, ওই বাসায় আর কেউ থাকলো না, সবাই ঢাকায় শিফট হয়েছে, তুমি 1 বছর পর আইসা যদি ওই বইটা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে দেখবো ওই বইটা যেরকম আছে ওই রকমই কিন্তু ভাইয়া আছে, ওই স্থানেই কিন্তু ভাইয়া আছে। তার মানে কি বুঝায়? যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। ওই বইটা যে তুমি রাখছো ও কিন্তু স্থির ছিল, 1 বছর পর আইসা যদি তুমি দেখো ও ওইখানেই থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্র কিন্তু ফার্স্টে কিন্তু বলছে যে ভাইয়া বল প্রয়োগ না করলে, খেয়াল করো, বল প্রয়োগ না করলে, তাহলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, একটু লেখো, স্থির বস্তু স্থির থাকবে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পেরেছো যে স্থির বস্তু স্থির থাকবে? আমি আশা করি তুমি তোমার বইয়ের কথা যদি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু চলতেই থাকবে। এখন তুমি বলবা যে ভাইয়া বিষয়টা বুঝলাম না, যে সমবেগে চলমান কোনো একটা বস্তু ও চলতেই থাকবে। যেমন তুমি বলবা ভাই আমি যদি গাড়ির কথা চিন্তা করি তাহলে একটা গাড়ি চলতেছে, ঠিক আছে, ওরা যদি আমি না থামাই ও চলতেই থাকবে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, যে গাড়িটা যদি তৈল না থাকে বা যদি ইঞ্জিনে যদি সমস্যা হয় তাহলে একটা পর্যায়ে তো গিয়ে থামবে, ও তো আর চলতে থাকবে না। তাহলে নিউটনের প্রথম সূত্রটা নিউটন মামা তাহলে এখানে কি বললো আসলে বিষয়টা বুঝতে পারলাম না। তুমি যদি বুঝে থাকো একটু কমেন্টে আমাকে একটু জানাবা। হ্যাঁ আমি বলতেছি বাট আমি একটু লিখতেছি। দেখো স্থির বস্তু স্থির থাকবে এবং ভাইয়া সমবেগে চলমান বস্তু, সমবেগে চলমান কোনো বস্তু, তাহলে চলমান বস্তু চলতেই থাকবে। কি ভাইয়া? চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন তুমি বলবা যে আমি এই প্রথম অংশটুকু বুঝছি যে স্থির বস্তু স্থির থাকবে কিন্তু সমবেগে চলমান বস্তু চলতেই থাকবে, বিষয়টা বুঝলাম না। এটা কোন ক্ষেত্রে জানো? তোমরা কিন্তু জানো এই অধ্যায় কিন্তু তোমাদের ঘর্ষণ নিয়ে কিন্তু আলোচনা করছে। ঘর্ষণ জিনিসটা হচ্ছে কি, ধরো এই যে চাকা, তুমি যদি একটা সাইকেলের কথা চিন্তা করো, সাইকেলে কিন্তু আমরা বাঁক নেই না, যারা সাইকেল চালাইছো বা মোটর সাইকেল যারা চালাইছো, এভাবে বাঁক নাও না, এটা পইরা যায় না কেন বলো তো? কারণ এখানে কিন্তু ঘর্ষণ কাজ করতেছে, এখানে কিন্তু ঘর্ষণ কাজ করে। গাড়ি যখন চলে তখন চাকার ক্ষেত্রে কিন্তু এই যে রাস্তার সাথে কিন্তু একটা ঘর্ষণ কাজ করে। তাহলে তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, নিউটনের এই প্রথম সূত্রটা এই অংশের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যদি তোমার এখানে ঘর্ষণ না কাজ করতো, আবার বাতাসে কিন্তু একটা বাধা আছে, এটা কি তুমি মানো? বাতাসে কিন্তু একটা বাধা আছে। যেমন তোমাদের
ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ তোমরা জানো 4 প্রকার আছে। তো 4 প্রকার ভিতরে এক প্রকার ঘর্ষণ আছে যেখানে কিন্তু বলা আছে তোমাদের বইয়ের ভিতরে প্যারাশুট নিয়ে যখন প্লেন থেকে ঝাঁপ দেওয়া হয়, লাফ দেওয়া হয়, তখন কিন্তু আস্তে 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 প্যারাশুটটা কিন্তু নিচে নামে। তাহলে তোমার এখন একটা প্রশ্ন জাগতে পারে না যে ভাইয়া যখন ও প্যারাশুট থেকে মানে যখন ও প্লেন থেকে লাফ দিছে তখন ও টুকুস করে নিচে পড়ে না কেন, ও আস্তে আস্তে পড়ে কেন? কারণ বাতাসে কিন্তু একটা বাধা আছে। তো এই বাতাসের বাধা এবং ভাইয়া যদি ঘর্ষণ যদি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিউটনের এই অংশটা কাজে লাগবে যে না, সমবেগে চলমান কোনো বস্তু ও চলতেই থাকবে, ও যাইতেই থাকবে, ও যাইতেই থাকবে। ডাউট ক্লিয়ার? এতটুকু আমার কথা বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝছো। যারা তোমরা কিন্তু জানো আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর ক্লাস দিয়েছি। যারা ক্লাস দেখোনি এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, ভাইয়া প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটু যাও কষ্ট করে। সেখানে গেলে নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা আছে অথবা নবম দশম শ্রেণী তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান লেখা আছে। ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? প্রথম অধ্যায়ের উপর ক্লাস দিয়েছি, দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস দিয়েছি। যারা গতি অধ্যায়ের উপর আমার ক্লাসটা করেছো তোমরা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ভাইয়া জানো, আমি সেখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আই হোপ তোমরা সবাই এখন বুঝতে পেরেছো। ওকে ডান? এতটুকু বুঝতে পেরেছো? তাহলে এই গেল আমাদের নিউটনের প্রথম সূত্র। এখন এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা এবং বলের সংজ্ঞা বানিয়ে বানিয়ে লিখবো। তোমার এটা এখন মনে থাকবে না? একটু পড়ো, আমার সাথে পড়ো যে বল প্রয়োগ না করলে, একটু চোখটা বন্ধ করো, বল প্রয়োগ না করলে তোমার টেবিলের সামনে একটা বই আছে, তার মানে ও স্থির বস্তু স্থির থাকবে, আর চলমান কোনো বস্তু, সমবেগে চলমান কোনো বস্তু ও চলতেই থাকবে। ডান? আচ্ছা, এখন এই নিউটনের প্রথম সূত্র থেকে ভাইয়া আমরা দুইটা জিনিসের কিন্তু সংজ্ঞা পাবো। একটা হচ্ছে কিন্তু ভাইয়া জড়তা আর একটা হচ্ছে কিন্তু তোমার বল। ফার্স্টে তুমি দেখো আমরা একটু জড়তা সম্পর্কে জানি। জড়তা জিনিসটা আসলে কি? সেম ভাইয়া, এইটার মতো সেম। জড়তার ক্ষেত্রে আমি যদি একটু বলি যে ভাইয়া এখানেও কিন্তু বলছে যে বল প্রয়োগ না করলে ওই যে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং সমবেগে চলমান বস্তু চলতেই থাকতে চায়, এরকম কিন্তু জিনিসটা লেখা আছে তোমাদের বইয়ের ভিতরে, যে চলমান কোনো বস্তু চলতেই থাকবে, এরকমই কিন্তু ভাইয়া লেখা আছে, তাই না? তো এই বৈশিষ্ট্যকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া জড়তা। তো আমি আশা করি বুঝছো, তোমরা এইটার সাথে একটু মিল করে লিখবা, এটাই কিন্তু ভাইয়া জড়তার সংজ্ঞা। ওকে, এখন এই জড়তার ভিতরে ভাইয়া মাথায় রাখবা জড়তা হচ্ছে কিন্তু দুই ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি? দুই ক্যাটাগরির। একটা হচ্ছে কিন্তু স্থিতি জড়তা, একটা হচ্ছে কি স্থিতি জড়তা, এবং অন্য আর একটা হচ্ছে কিন্তু তোমার গতি জড়তা। গতি জড়তা। এখন তুমি বলবা যে কোনটা স্থিতি জড়তা কোনটা গতি জড়তা, এই জিনিসটা তো আসলে বুঝলাম না। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। স্থিতি জড়তার উদাহরণ যদি আমি বলি একেবারে সহজে তুমি চিন্তা করো, আমরা সবাই কিন্তু বাসে যাই না, বাস অথবা ট্রেন। যখন আমরা বাসে উঠি, একটা মানে থামিয়ে রাখছে, একটা বাস থামানো আছে, যখন তুমি উঠবা ওইটা ঠান্ডা মাথায় বাসের সিটে তুমি বসবা। হ্যাঁ, বুঝছো? তো বাসটা যখন চালানো শুরু করে, যখন হঠাৎ করে চালানো শুরু করে, তখন তোমরা ম্যাক্সিমামই খেয়াল করছো তুমি কিন্তু এবার পিছনের দিকে এভাবে মানে হচ্ছে পিছনের দিকে চলে যাও, রাইট? আবার ওই চলন্ত বাসটা যদি চলতে থাকে, একটা পর্যায়ে যদি ভাইয়া ব্রেক করে, তখন কিন্তু ভাইয়া তুমি সামনের দিকে এভাবে ঝুঁকে পড়ো। কেন বলো তো? আবার তুমি চিন্তা করো, চলন্ত বাস থেকে যখন তুমি লাফ দিয়ে নামার যদি চেষ্টা করো কোনো সময়, খেয়াল করবা যে বাসটা চলতেছে, তুমি লাফ দিয়ে নামবা, যদি নিজেকে কন্ট্রোল করে না রাখতে পারো তাহলে কিন্তু তোমার শিওর ওখানে তুমি আছাড় খাবা, মানে পইড়া যাবা। এটা কেন হয় বলো তো? এটা মেইনলি হয় তোমার জড়তার কারণে। কিন্তু জড়তার ভিতরে দুইটা প্রকার আছে, স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে ভাইয়া তোমার গতি জড়তা। তো স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে যে যখন একটা থামানো বাস চালানো শুরু করে, তখন যে তুমি পিছনের দিকে হেলে পড়ো, এটাকে বলা হয় তোমার স্থিতি জড়তা। কেন জানো? কারণ তুমি যখন বাসের সিটে বসা থাকো, তখন তোমার কোমরের নিচ পর্যন্ত, একেবারে কোমর থেকে একেবারে পা পর্যন্ত সম্পূর্ণ অংশটা কিন্তু বাসের সাথে কিন্তু অ্যাডজাস্ট থাকে, বাসের সিটের সাথে কিন্তু লাগানো থাকে। বাস যখন চালানো শুরু করে, সিটটাও তখন ওই বাসের সাথে চলতে শুরু করে। তার মানে কি তোমার কোমরের নিচের অংশ, নিচ থেকে পা পর্যন্ত ও কিন্তু চলতে থাকে, বাট কোমরের উপরের অংশ কিন্তু স্থির থাকে। কোমরের উপর অংশ কিন্তু তখন স্থির থাকে। যখনই বাসটা চালানো শুরু করে, তখন তোমার কোমরের নিচের অংশ বাসের সাথে চলতে থাকে, বাট তোমার উপরের অংশ স্থির থাকতে চায়। এই কারণে কিন্তু ও পিছনের দিকে মানে হচ্ছে হেলে পড়ে।
এই যে স্থির থাকতে চায়, তোমার যে উপরের অংশ স্থির থাকতে চাইছে, এজন্য এটার নাম হয়েছে কিন্তু তোমার স্থিতি জড়তা। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? তারপরে আসছে কিন্তু গতি জড়তার উদাহরণ কি? গতি জড়তার উদাহরণ হচ্ছে যখন তুমি বাস থেকে, চলন্ত বাস থেকে যখন তুমি নামার চেষ্টা করবা, তখন ধরো এক পা, বাসটা কিন্তু চলতেছে, তোমার কিন্তু নামতে হবে। নামার জন্য একটু তোমার বুদ্ধি খাটাইতে হবে। এখানে তুমি এক পা রাস্তায় দিলা, আর উপরের অংশ আর এক পা হচ্ছে কোথায় আছে? আর এক পা হচ্ছে কিন্তু তোমার গাড়ির সাথে, বাসের সাথে। তো তুমি চিন্তা করো, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে তুমি এখানে, তুমি এখন থামতে চাইছো, মানে কি তুমি এখন থামতে চাইছো, স্থির, তুমি বাস থেকে নামতে চাইছো, কিন্তু তোমার পায়ের এক পা হচ্ছে কিন্তু নিচে রাস্তায় বা মাটিতে, আর এক পা হচ্ছে কিন্তু বাসের সাথে, বাস কিন্তু চলতেছে। এই ক্ষেত্রে যে জড়তা কাজ করে, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি আছাড় খেয়ে পড়ে যাবা, তাই না? তাহলে এই ক্ষেত্রে যে জড়তা কাজ করে, এটাকে বলা হয় তোমার গতি জড়তা। কারণ বাসতে চলতেছে, এই ক্ষেত্রে যে জড়তা কাজ করতেছে, কারণ তুমি চিন্তা করো যে তুমি থামতে চাইতেছো, বাট তোমার বডি বাসের সাথে চলতেছে। তোমার বডি, বাসও যেভাবে যাচ্ছে, তোমার দেহ কিন্তু তোমার এই বাসের সাথে যাচ্ছে। তোমার বডি চাচ্ছে কি হইতে, মানে ওই বাসের সাথে চলতে যাচ্ছে। এই জন্য এই যে জড়তা, এটার নাম হচ্ছে কিন্তু তোমার গতি জড়তা। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ডান? তাহলে জড়তার হচ্ছে কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং আর একটা হচ্ছে গতি জড়তা। মাথায় রাখবা, যখন থামানো একটা বাস চালানো শুরু করে, তখন যে তুমি পিছনের দিকে হেলে পড়ো বা ঝুঁকে পড়ো, তখন এটাকে আমরা কিন্তু বলতে পারি স্থিতি জড়তা। আর যখন বাস থেকে বা ট্রেন থেকে, যখন তুমি চলন্ত বাস বা ট্রেন থেকে নামার চেষ্টা করবা, তখন যে জড়তাটা কাজ করে, এটাকে বলা হয় তোমার ভাইয়া গতি জড়তা। এবং জড়তা কাকে বলে আমি আশা করি বুঝছো। এটাই তুমি লিখে দেবা যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায়, এবং সমবেগে চলমান কোনো বস্তু সমবেগে চলতে থাকতে চায়। এই বৈশিষ্ট্যকে এতটুকু তুমি বাড়তি লিখবা যে এই বৈশিষ্ট্যকে জড়তা বলে। ডান ভাইয়া? আচ্ছা, এরপর তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। এরপর আমাদের কিন্তু জানতে হবে বল। তাহলে বলো তো ভাইয়া, বলের সংজ্ঞাটা কি হবে? কে কে বলতে পারবা? সেম ভাইয়া, আমি বলছি নিউটনের প্রথম সূত্র থেকে তুমি জড়তার সংজ্ঞা এবং বলের সংজ্ঞা পাবা। তাহলে বলের যে সংজ্ঞাটা হচ্ছে, তোমরা স্পষ্ট দেখতে পারবা বল জিনিসটা কি। বলো তো, ধরো সাপোজ তুমি স্কুলে গেলা বা মাদ্রাসায় গেলা, সাপোজ তোমার কোন একজন ফ্রেন্ড আছে, তাকে তুমি ধাক্কা দিলা। এই ধাক্কা দিছো মানে কি? সাপোজ তুমি ধাক্কা দিলা, ধাক্কা দাও মানে কি? তুমি বল প্রয়োগ করছো। যখন তুমি ধাক্কা দিছো, তখন ওই তোমার বন্ধু কিন্তু দেখবা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সরে গেছে। তার মানে এখানে তুমি কি করছো? বল প্রয়োগ করছো। বিষয়টা তুমি বোঝো। তোমার বন্ধু কিন্তু ছিল স্থির। সাপোজ তোমার বন্ধু ছিল কিন্তু স্থির, যখন তুমি ধাক্কা দিছো, তোমার বন্ধু কিন্তু ওই জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে। তার মানে কি? স্থির বস্তু গতিশীল হয়েছে। আবার তুমি চিন্তা করো, একটা সাপোজ তুমি অনেক বাহুবলী, তোমার অনেক শক্তি আছে, মাসেলস আছে। তো একটা বাস আসতেছে অথবা একটা গাড়ি আসতেছে, একটা রানিং গতিশীল একটা কিন্তু গাড়ি, তোমার এত শক্তি, তুমি ওই গাড়িটার সামনে দাঁড়াইয়া এভাবে হাতটা দিছো। গাড়িটা যখন তোমার হাতের সাথে স্পর্শ হয়েছে, সাথে সাথে গাড়িটা থাইমা গেছে। সাপোজ তুমি ভাবো যে তোমার এত শক্তি, তার মানে তুমি কি করছো? চলন্ত একটা গাড়িকে থামায় ফেলছো। তার মানে কি? গতিশীল কোনো একটা বস্তু বা চলন্ত কোনো বস্তুর বেগটাকে তুমি পরিবর্তন করছো, মানে থামাইছো। তো এইটাকে বলা হয় ভাইয়া বল। আমার কথা বুঝতে পেরেছো? আমি এখানে দুইটা পয়েন্ট কিন্তু আলোচনা করছি। তোমার বন্ধুকে, যে বন্ধুটা এইভাবে দাঁড়ায় ছিল, হঠাৎ করে তুমি যে ধাক্কা দিছো, তার মানে কি? ও স্থির ছিল, স্থির বস্তু গতিশীল হয়েছে। আবার চলন্ত একটা গাড়ি আসতেছে, তুমি কিন্তু থামাই ফেলছো। তার মানে কি? গতিশীল কোনো একটা বস্তু, ওর কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, ও থাইমা গেছে। এটাকে বলা, এটা কিসের জন্য হয়েছে জানো? এটা হচ্ছে বলের জন্য। তার মানে সংজ্ঞাটা একটু টেকনিক দিয়ে তোমার লিখতে হবে কি? যার প্রয়োগের ফলে, দেখো কি হবে? যার প্রয়োগের ফলে, যেহেতু তুমি বলের সংজ্ঞা লিখতেছো, তুমি কি এখানে বল লিখতে পারবা না? যার প্রয়োগের ফলে, ওই যে তোমার বন্ধুর কথা চিন্তা করো, বন্ধু ছিল স্থির, তাহলে স্থির বস্তু তুমি বলবা ভাইয়া বন্ধু তো বস্তু না। সাপোজ তোমার এখানে সংজ্ঞার ক্ষেত্রে বস্তু লিখতে হবে। তাহলে স্থির বস্তু তোমার চলতে শুরু করে বা গতিশীল হয়। সাপোজ আমি লিখে দিচ্ছি যে গতিশীল হয় এবং ভাইয়া, এবং কি? এবং গতিশীল কোনো বস্তু বা চলন্ত কোনো বস্তু কি করে? কোনো বস্তু তোমার হচ্ছে বেগের পরিবর্তন করে।
বা থেমে যায়, একটা লিখলি হয়, তাহলে বেগের পরিবর্তন করে তাকে কি বলে? তাকে ভাইয়া বল বলে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? আমি সহজে বুঝাইছি। তোমাদের বইয়ে যে সংজ্ঞা দেওয়া আছে তোমরা একটু মিল পাবা, বাট আমি একেবারে তোমাদেরকে এই দুইটা টপিক, টোটাল এখানে 3টা টপিক, নিউটনের প্রথম সূত্র, জড়তা এবং বল, একেবারে সহজে বুঝাই দিছি। তুমি এই 3টা সংজ্ঞার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, পদার্থ বিজ্ঞানের সংজ্ঞা কিন্তু মুখস্থ করতে হয় না। এই জিনিসটা কি মানো? আমার কথা কি মানো? এটা অলওয়েজ মাথায় রাখবা। ফিজিক্সের সংজ্ঞা, তোমার সংক্ষিপ্ত প্রশ্নে যে সংজ্ঞাগুলো আসবে, সৃজনশীলের ক নম্বরে যে সংজ্ঞাগুলো আসবে, খ নম্বরে, এগুলো কিন্তু মুখস্থের কিচ্ছু না ভাই, এগুলো জাস্ট বোঝার ব্যাপার। বোঝার ব্যাপার। তুমি যে ক্লাস 9-এ পড়তেছো বা ক্লাস 10-এ উঠছো অথবা সামনে যে এসএসসি পরীক্ষা দিবা, তুমি তোমার ব্রেনটাকে একটু খাটাও ভাইয়া, একটু ডিপলি খাটাইতে হবে, মনোযোগটা সম্পূর্ণ এখানেই দিতে হবে। তাহলে তুমি ফিজিক্সটা দেখবা আস্তে আস্তে তোমার কাছে ভালো লাগা শুরু করবে। আমার কথা ক্লিয়ার? এতটুকু ভাইয়া তোমরা সবাই বুঝছো। নিউটনের প্রথম সূত্র, তারপর জড়তা, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া বল। এরপরে কিন্তু আমি এখন তোমাদের সাথে আলোচনা করব মৌলিক বলের প্রকৃতি। এটা নিয়ে আমি তোমাদের সাথে কিন্তু ভাইয়া আলোচনা করব। আচ্ছা, তাহলে একটু ঠান্ডা মাথায় তুমি ভাইয়া চিন্তা করো, আমরা এখন মৌলিক বল নিয়ে আলোচনা করব। কি বল নিয়ে? মৌলিক বল। আচ্ছা, এখন তোমরা বলবা যে ভাইয়া বল তো আপনি পড়াইছেন, বলের কোনো সূত্র নাই এখানে। তুমি দেখো, একটু তাকাও ভাইয়া, বলের কিন্তু একটা সূত্র আছে, আমি একটু বইলা দিই। সেটা হচ্ছে বলকে আমরা জানি এফ দ্বারা প্রকাশ করে, এফ ইকুয়াল টু এম এ। এটা কিন্তু বলের কি সূত্র। আচ্ছা, তো আমি এই জায়গাতে একটু আলোচনা করতেছি, দাঁড়াও। আমি মৌলিক বল আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু বলটা নিয়ে একটু ডিপলি আলোচনা করি। বলের সংজ্ঞা আমরা কিন্তু জানছি, বলকে কিন্তু আমরা জানি কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? বলকে কিন্তু আমরা জানি এফ দ্বারা প্রকাশ করে। তাহলে বলের সূত্র এফ ইকুয়াল টু এম এ। ভাইয়া এম কি বলো তো? এম হইছে কিন্তু ভর, যা কিন্তু তোমরা আগেই জানো, আমি কিন্তু দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পড়াইছি। আবার এ কি ভাইয়া বলো তো? এ হচ্ছে কিন্তু ত্বরণ, এ কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পড়াইছি। এখন আমি যদি বলি যে বলের একক এবং মাত্রা কি হবে, যারা আমার গতি অধ্যায়ের উপর ক্লাস দেখোনি, আমি অনুরোধ করব ওই অধ্যায়ের ক্লাস দেখো, কারণ ওখানে এমন একটা টেকনিক ভাইয়া তোমাদেরকে শিখাই দিছি, এমন একটা টেকনিক, তুমি একক বলো, মাত্রা বলো, বলের একক কি, ত্বরণের একক কি, আবার বেগের একক কি, 14 গোষ্ঠী সব তোমার কভার হয়ে যাবে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাকে। ওই ক্লাস দেখার পরে যদি কোনো স্টুডেন্ট বলে যে ভাইয়া আমার একক মনে থাকে না, আমার মাত্রা মনে থাকে না, আমি কোনটা কি করবো আমার মাথায় থাকে না, তাহলে তখন তুমি কমেন্টে এসে যা না তা বইলো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বিকজ ফিজিক্স এমন একটা সাবজেক্ট, যদি তুমি টেকনিক অ্যাপ্লাই না করে যদি গদবাদা মুখস্থ করতে থাকো, জীবনেও তুমি ফিজিক্সে ভালো করতে পারবা না। এটা মাথায় রেখো, এটা রিফাত ভাইয়া তোমাকে বইলা দিলাম। আমার কথা ক্লিয়ার? যারা ক্লাস দেখোনি, এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, ওখানে দেখবা এসএসসি ফিজিক্স লেখা আছে, এসএসসি ফিজিক্স অথবা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান লেখা আছে। ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবা। ওকে ভাইয়া, আমি আশা করি বুঝছো। তাহলে তুমি চিন্তা করো, দেখো এই যে এফ ইকুয়াল টু এম এ, ভরের একক কি বলো তো? আমরা এখন এককটা বের করব। আমাদের এখন মিশনটা কি? এখন মিশন হচ্ছে কিন্তু আমরা একক বের করব, একক। তাহলে একক বের করার জন্য আমরা যেটা চিন্তা করব, এই যে দেখো এফ ইকুয়াল টু এম এ, ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার। তাহলে কে অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার। ডান। এবং এটাকে কিন্তু তুমি বলতে পারো ভাইয়া নিউটন। এখন যখন আমি তোমাদেরকে ওয়ান শট এমসিকিউ ক্লাস করাবো, তখন তোমরা দেখতে পারবা কোনো এমসিকিউতে আসছে বলের একক কি, তখন অপশনে দিয়ে দিচ্ছে এইটা, আবার কোনোটাই দিয়ে দিচ্ছে এইটা। তার মানে তোমার কিন্তু এই দোনোটাই মুখস্থ করতে হবে, এই দুইটাই কিন্তু ভাইয়া তোমার মুখস্থ করতে হবে। ওকে, এই গেল কিন্তু আমাদের একক। এরপর আসি, এরপরে কিন্তু আমরা এখন জানবো হচ্ছে কিন্তু মাত্রা। তাহলে বলের মাত্রাটা কি? দেখো এখন আমরা শিখবো হচ্ছে কিন্তু ভাইয়া মাত্রা। তো মাত্রার ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে বলো তো ভরের মাত্রা কি? আমি কিন্তু বলছিলাম ভরের মাত্রা হচ্ছে কি বলো তো, কে কে বলতে পারবা? ক্যাপিটাল এম, মনে আছে? গতি অধ্যায় তোমাদেরকে শিখাইছি। ত্বরণের মাত্রা কি ভাইয়া বলো তো? ত্বরণের মাত্রাটা কি হবে? আমরা মেইনলি কিন্তু জানি এই ত্বরণের মাত্রা হবে এল টি এর মাথায় -2। তার মানে বলের মাত্রাটা হবে এইটা। এই তো সিম্পল, আমরা একক এবং মাত্রাটা খুব সহজে কিন্তু বের করে ফেললাম। এই একক এবং মাত্রা তোমার কাছে পানির মতো সহজ হবে যদি তুমি গতি অধ্যায়ের উপর আমার বেসিক ক্লাসটা যদি দেখো। জাস্ট একটু কষ্ট করে দেখে নিও, তাহলে তোমার একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। ডান। এরপর আসি, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব মৌলিক বল। দেখো তোমাদের বইয়ের ভিতরে কিন্তু এই টপিকটা আছে যে মৌলিক বল।
মাথায় রাখবে একটা জিনিস, মৌলিক বল হচ্ছে কিন্তু তোমার 4 প্রকার। মৌলিক বল ভাইয়া কয় প্রকার? মৌলিক বল হচ্ছে কিন্তু তোমার 4 প্রকার। এই জিনিসটা একটু মাথায় রাখবা। কি কি? আমি যদি একটু তোমাদের সাথে এই জিনিসটা ডিপলি আলোচনা করি, ফার্স্টে কিন্তু বলছে মহাকর্ষ বল। প্রথমেই বলছে কি? মহাকর্ষ বল। আচ্ছা, আমরা এটা নিয়ে আগে জানি, তারপর আমরা দেখতেছি। ফার্স্টে হচ্ছে কিন্তু মহাকর্ষ বল। মহাকর্ষ বল মানে কি? কে কে বলতে পারবা? মহাকর্ষ বল মানে কি? তুমি কি এই জিনিসটা বিশ্বাস করো? এই সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই কিন্তু সবাইরে আকর্ষণ করে। মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বস্তুকে কি করে? আকর্ষণ করে। যেমন আমি এই আমার সামনে কিন্তু যে মোবাইল আছে বা যে ক্যামেরাটা আছে, এটাকে আকর্ষণ করতেছি, ও আবার আমাকে আকর্ষণ করতেছে। এটা কি তুমি মানো? বলো, এটা কি তুমি মানো? এটা কি তোমার বিশ্বাস হয়? এটা মাথায় রাখবা। এটাকে বলা হয় তোমার মহাকর্ষ বল। মহাকর্ষ বলের তোমাদের বইয়ের ভিতরে সংজ্ঞাই দিয়ে দিয়েছে। এই সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তুরে কি করে? আকর্ষণ করে। এটাকেই বলা হয় তোমার মহাকর্ষ বল। এই আকর্ষণ করার মাধ্যমে যে বলটা সৃষ্টি হয়, এটাকে বলা হয় ভাইয়া মহাকর্ষ বল। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে কি লিখবো সংজ্ঞায়? যে এই সৃষ্টি জগতে, লেখো, এই সৃষ্টি জগতে প্রত্যেকটি বস্তুকে কি করে? প্রত্যেকটি বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। আমি একটু সংক্ষেপে লিখে দিই, লেখো, একটু লেখো। একে অপরকে আকর্ষণ করে। একটু মুখস্থ করো, একটু পড়তে হবে বারবার। একে অপরকে আকর্ষণ করে, আমরা তাকে কি বলতে পারি? এবং আকর্ষণ করার মাধ্যমে যে বল সৃষ্টি হয়, এটাকে আমরা বলতে পারি মহাকর্ষ বল। ডান? এতটুকু মাথায় থাকবে। যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে বা সৃজনশীলে যদি ক নম্বরে আসে যে মহাকর্ষ বল কাকে বলে, পারবা না? পারবা। এখন এই মহাকর্ষ বলের ভিতরে আরেকটা বল নিয়ে এক্সট্রা আলোচনা করছে, সেটা হচ্ছে কিন্তু অভিকর্ষ বল, বা যেটাকে আমরা কিন্তু বলতে পারি মাধ্যাকর্ষণ বল। যেটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? মাধ্যাকর্ষণ বল। কি? মাধ্যাকর্ষণ বল। তুমি চিন্তা করো, আরেকটা বল নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। অথবা তুমি এটাকে বলতে পারো মাধ্যাকর্ষণ বল। ভাইয়া তুমি একটু ভাবো, অভিকর্ষ বল মানে কি? আমরা এখন জানলাম যে এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। যেমন তুমি যেখানে বসা আছো, তুমি তোমার বইকে আকর্ষণ করতেছো, বই আবার তোমাকে আকর্ষণ করতেছো। বিষয়টা কিন্তু এইভাবেই। হ্যাঁ, তো আর একটা হচ্ছে কিন্তু অভিকর্ষ বল। অভিকর্ষ বল মানে কি? এটা মাথায় রাখবা। পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, এটা কি তুমি মানো? পৃথিবী যে তোমাকে আকর্ষণ করে, এটা কি তুমি মানো? পৃথিবী যে তোমার বইটাকে আকর্ষণ করে, এটা কি তুমি মানো? অনেকে বিশ্বাস হবে না, অবশ্যই বিশ্বাস হওয়ার কথা। দেখো, বিকজ তুমি একটু নর্মালি ভাবো। তুমি যদি সাপোজ ছাদের উপর দিয়ে লাফ দাও, আবার লাফটাপ দিও না, তুমি যদি ছাদের উপর দিয়ে যদি লাফ দাও, তাহলে কিন্তু টুকুস করে কিন্তু তুমি নিচেই পড়বা। এই পৃথিবীতেই তুমি পড়বা, তুমি তো আকাশে উঠবা না, তুমি কিন্তু নিচেই পড়বা। এ থেকে কি বোঝা যায়? পৃথিবী কিন্তু তোমাকে আকর্ষণ করতেছে। যদি তুমি নিচেই না পড়তা, তাহলে তুমি তো একেবারে আকাশে চলে যাইতা। এই ক্ষমতা কি তোমার আছে? তুমি প্লেনে করে যাও, প্লেনের হিসাব অন্য হিসাব। যে তোমার কথা বলছি, তুমি যদি ছাদের উপর থেকে লাফ দাও, প্লেন থেকে যদি লাফ দাও, তুমি কিন্তু নিচেই পড়বা, তুমি কিন্তু ভাইয়া উপরে উঠবা না। আমার কথা ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় অভিকর্ষ বল বা মহাকর্ষণ বল। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? যে পৃথিবী যখন, লেখো, যে পৃথিবী যখন কোনো কিছুকে আকর্ষণ করে, ভাইয়া আকর্ষণ করে, কি করে? আকর্ষণ করে, তাকে আমরা কি বলতে পারি? একটু সংক্ষেপে লিখে দিচ্ছি আমি। তাকে বলা হয় অভিকর্ষ বল অথবা মাধ্যাকর্ষণ বল। ডান? ভাই তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে এগুলা, আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের কাছে। ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝছো? আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এই যে মহাকর্ষ বলের কারণে কিন্তু এই যে সূর্যিমামা যে ঘুরতেছে, আবার চাঁদ যে উঠে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু মহাকর্ষ বলের কারণে। কারণ এই আকর্ষণ যদি একে অপরকে যদি আকর্ষণ নাই করতো, তাহলে কিন্তু একজন আরেকজনকে সাইডে অনেক দূরে চলে যেতে পারতো না। কিন্তু এটা কিন্তু যায় না। এটার মেইন কারণ হচ্ছে এই মহাকর্ষ বলের কারণে। ডান? এইগুলো আমাদের কিন্তু মহাকর্ষণ বল। এরপরে আমাদের কিন্তু ভাইয়া জানতে হবে তড়িৎ চৌম্বকীয় বল। কি? তড়িৎ চৌম্বকীয় বল। এই তড়িৎ মানে কি বলতো? তড়িৎ মানে হচ্ছে কিন্তু বিদ্যুৎ। মাথায় রাখবা, তোমাদের চলবিদ্যুতে আমি একটু ক্লিয়ার করে দিব। চলবিদ্যুতে যে তড়িৎ আর বিদ্যুৎ কিন্তু সেম কথা। অনেক জায়গায় তুমি লিখবা বিদ্যুৎ চৌম্বকীয় বল, এটাও লেখা থাকে, অথবা তড়িৎ চৌম্বকীয় বল, এটাও লেখা থাকে। তড়িৎ আর বিদ্যুৎ কিন্তু ভাইয়া সেম কথা। এটা কিন্তু মাথায় রাখবা যে এই তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে
একে অপরকে যে আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। একটা জিনিস অলওয়েজ কিন্তু মাথায় রাখবা, যেই বলের আকর্ষণ বিকর্ষণ উভয়ই আছে। লেখো, যে বলের তোমার কি আছে, আকর্ষণও আছে, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ উভয়ই আছে, বিকর্ষণ উভয়ই আছে, উভয়ই আছে। তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি ভাইয়া তড়িৎ চৌম্বকীয় বল অথবা বিদ্যুৎ চৌম্বকীয় বল। বিষয়টা তুমি একটু ডিপলি চিন্তা করো। তোমরা চুম্বক দেখছো না, বাজারে কিনতে পাওয়া যায় ছোট ছোট চুম্বক, তোমরা অনেকে কিন্তু চুম্বক কিনছো না। দেখবা চুম্বকটাকে অনেক সময় যখন তুমি কাছাকাছি আনো একটা আরেকটাকে, অনেক বেশি আকর্ষণ করে, আবার যদি একটু উল্টায় দাও তখন কিন্তু ওরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ ওরা আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে তড়িৎ চৌম্বকীয় বল বিদ্যুৎ চৌম্বকীয় বলের সংখ্যা হচ্ছে যে বলের আকর্ষণ বা বিকর্ষণ উভয়ই আছে। আমার হয়তো বা লেখাগুলো একটু মানে হচ্ছে কিন্তু হজাবরলা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো একটু দেখো, আমি একটু দ্রুত লিখতেছি, তো এই জন্য এইভাবে হচ্ছে, একটু মাথায় রাখবে এগুলো। এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্লাইড পিডিএফ আকারে তোমরা কিন্তু কমেন্ট সেকশনটা যদি চেক করো তাহলে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। আর যারা আমার ব্যাজে আছো, স্পেশালি যারা আমার কোর্সে ভর্তি আছো, তোমরা জাস্ট এই যে ক্লাসটা তুমি যে দেখতেছো এটার নিচে একটু দেখো, সুন্দরভাবে পিডিএফটা দেওয়া আছে। এই পুরো স্লাইড যা আমি এখানে পড়াবো সম্পূর্ণ পিডিএফ কিন্তু দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলে তুমি ক্লাসের স্লাইডগুলো দেখতে পারবা। ডান, এতটুকু বুঝছো? আমি আশা করি কিন্তু তোমরা বুঝছো। এখন এই জিনিসটা তোমাদের বইয়ে একটা এক্সট্রা জিনিস আছে যে এই তড়িৎ চৌম্বকীয় বল অথবা বিদ্যুৎ চৌম্বকীয় বল এটা কিন্তু অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বলের চেয়ে 10⁻36 গুণ বেশি। আমি আবারও বলি, এই তড়িৎ চৌম্বকীয় বলটা কিন্তু মধ্যাকর্ষণ বা এই অভিকর্ষ বল, তো অভিকর্ষ অথবা মধ্যাকর্ষণ, তো অভিকর্ষ বলের চেয়ে মাথায় রাখবা বলের চেয়ে 10⁻36 গুণ বেশি। এই জিনিসটা একটু মুখস্থ রাখবা, তোমাদের বইয়ে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে। এটা কিন্তু অনেক সময় তোমার এমসিকিউতে দিয়ে দেয়, দেখাবো না আমি। ডান, এতটুকু ক্লিয়ার গেল আমাদের এটা। এবার আসছে কিন্তু আমাদের জানতে হবে দুর্বল নিউক্লিয় বল। এরপর কি দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল এটা কি একটু ভাই আমরা খেয়াল করি। দুর্বল নিউক্লিয় বল মানে কি বলো তো? দুর্বল নিউক্লিয় বল মানে কি? এখানে স্পষ্ট লেখা দুর্বল, লেখাটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুর্বল। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল। আমি আবারও বলি, এই যে দুর্বল নিউক্লিয় বল এটা কিন্তু এই তড়িৎ চৌম্বকীয় বল থেকে, লেখো এটি তড়িৎ চৌম্বকীয় বল থেকে, তড়িৎ চৌম্বকীয় বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ বেশি, ট্রিলিয়ন গুণ বেশি দুর্বল। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ভাইয়া, এই জিনিসটা একটু তোমার মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার ভাই? এতটুকু বুঝছো? তাহলে এই দুর্বল নিউক্লিয় বলটা কিন্তু তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ বেশি দুর্বল। ডান। এবার আমাদের কিন্তু থাকতেছে আর একটা জিনিস, সেটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এবার থাকতেছে কি সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের পাওয়ার কিন্তু একটু অন্য রকমের, তোমাদের বইয়ের ভিতরে সুন্দরভাবে কিন্তু লেখা আছে, একটু যদি ভালো করে তাকাও। সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে মাথায় রাখবা যে এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী বল। এই সবল নিউক্লিয় বলটা হচ্ছে কিন্তু তোমার সবচেয়ে শক্তিশালী বল। আমি আবারও বলি, একটু পড়ো, সবচেয়ে শক্তিশালী বল এবং তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় 100 গুণ বেশি শক্তি। এটা কিন্তু তড়িৎচুম্বকীয় বল থেকে খেয়াল করো, বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী, 100 গুণ বেশি শক্তিশালী। ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? বুঝছো? বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দুর্বল নিউক্লিয় বলটা কিন্তু এই তড়িৎচুম্বকীয় বল থেকে তোমার ট্রিলিয়ন গুণ বেশি দুর্বল, আর এই সবল নিউক্লিয় বলটা কিন্তু এই তড়িৎচুম্বকীয় বল থেকে কিন্তু 100 গুণ বেশি শক্তিশালী। ওকে, তাহলে আমাদের এই 4 প্রকার, এই আমাদের এই যে মৌলিক বল যে 4 প্রকার, এই 4 প্রকারের কনসেপ্টটা ভাইয়া তোমাদের কাবার, আমি আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝছো, রাইট? আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন তোমরা একটু ভাইয়া খেয়াল করো, আমাদের এই টপিকটা কিন্তু ডান। এবার দেখো, আমাদের এই মৌলিক বলের প্রকৃতি কিন্তু গেছে। এখন এখান থেকে আমরা মহাকর্ষ বলে ঢোকার আগে আমাদের একটা জিনিস কিন্তু ভাইয়া জানতে হবে। তুমি দেখো, আমাদের একটা জিনিস কিন্তু ভাইয়া জানতে হবে, সেটা হচ্ছে কিন্তু সাম্য বল আর অসাম্য বল, এই দুইটা টপিক আছে। একটা হচ্ছে কি ভাইয়া সাম্য বল,
হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার অসাম্য বল। সাম্য বল আর অসাম্য বল মানে কি? তোমরা যদি বইয়ের ভিতরে কিন্তু দেখো যে টানাটানি করতেছে, দুই পাশ দিয়ে কিন্তু টানাটানি কিন্তু ব্যয় করতেছে, তাই না? দেখো একটা বইয়ের ভিতরে কিন্তু দেওয়া আছে। তো মাথায় রাখবা এই সাম্য বল আর অসাম্য বলের ক্ষেত্রে সাপোজ একটা বস্তু তোমরা ফ্রেন্ড আছো, তোমার যে ফ্রেন্ড আছে প্রায় 3 জন ফ্রেন্ড আছে, তুমি আর আমি চিন্তা করতেছি, হ্যাঁ, ধরো আমার শক্তি বেশি না তোমার শক্তি বেশি? তুমি বলো ভাইয়া আপনার চেয়ে আমার শক্তি বেশি, তাই না? ধরে নিলাম তোমার শক্তি বেশি। এখন তুমি একটা বস্তুকে টানতেছো, একটা রশি দিয়ে টানতেছো, আর আমিও কিন্তু একটা বস্তুকে, ওই বস্তুটা কি সেম বস্তুটা কি তুমি দেখো যে ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে কিন্তু তুমি এখান থেকে কি করতেছো, তুমি কিন্তু ভাইয়া টানতেছো, তুমি হাত দিয়া টানতেছো, আবার আমিও কিন্তু রশি দিয়া কি করতেছি, আমিও কিন্তু হাত দিয়া টানতেছি। এখন কোশ্চেন হচ্ছে এই যে বস্তুটা তুমি নিতে পারবা না আমি নিতে পারবো বলো তো? তোমার যদি শক্তি যেই পরিমাণে, তুমি যেই বলে ওকে টানতেছো, সেম বলে যদি আমি টানি, তাহলে বস্তুটা কিন্তু কোনো দিকে যাবে না, রেজাল্ট কিন্তু ফলাফল কিন্তু জিরো। যেমন গতি অধ্যায় তোমাদেরকে আমি শিখাইছিলাম, ধরো সাপোজ ভাইয়া তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, সাপোজ তুমি একটা সাইকেল নিয়ে ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, এবার একেবারে বৃত্তাকার পথে ঘুইরা আবার এখানে আসলা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এখান থেকে যে সাইকেল নিয়ে চালায়া একেবারে ঘুইরা পুরো রাউন্ডটা ঘুইরা এখানে আসলা, তোমার কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কিন্তু 0 বের হয়েছিল, মনে পড়ে? কাজ 0, কোনো কাজই হয় না। বিষয়টা কিন্তু এরকম সেম এইভাবেই কিন্তু বিষয়টা, যে ধরো তুমি যেই বলে কিন্তু ভাইয়া টানতেছো, আমিও সেম বলে কিন্তু টানতেছি, তুমিও নিতে পারতেছো না আমিও নিতে পারতেছি না, ওটা কিন্তু মধ্য সিস্টেমে কিন্তু আছে। তার মানে কি এক্ষেত্রে কিন্তু এখানে কোনো কাজ আছে না। এক্ষেত্রে লব্ধি বল কত ভাইয়া? লব্ধি বলটা হচ্ছে কিন্তু 0। এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া সাম্য বল। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? সাম্য বল। একটু মাথায় রাখবা। তাহলে তুমি চিন্তা করো আমরা সংজ্ঞায় কি লিখতে পারি? সাম্য বলের সংজ্ঞায় আমি কি লিখতে পারি? 2 বা ততোধিক বল। এখন তুমি বলবা ভাইয়া 2 তো বুঝছি, যেমন আপনি আর আমি। ততোধিক মানে কি? ধরো সাপোজ একটা বস্তু আছে, এই বস্তুটাকে এখান থেকে একজন টানতেছে, এখান থেকে, মানে 4 পাশ দিয়েই কিন্তু টানতেছে, কিন্তু কেউ এই বস্তুটাকে নিতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লব্ধিটা 0 কাজ করবে। তাহলে 2 বা ততোধিক বল, এখানে অনেকগুলো বল কাজ করতেছে না। তাহলে 2 বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করলে, দেখো একটি বস্তুর উপর প্রয়োগ করলে খেয়াল করো, একটি বস্তুর উপর ভাইয়া কি করলে? প্রয়োগ করলে যদি ভাইয়া তোমার কি হয়? লব্ধিটা 0 হয়। অথবা তুমি দিতে পারো কি যে সম্মিলিত লব্ধি 0 হয়। যদি লব্ধি 0, আমি সংক্ষেপে লিখি, লব্ধি 0 হয়, তাকে আমরা কি বলবো? তাকে সাম্য বল বলে। ভাইয়া ক্লিয়ার? এতটুকু তোমরা ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝছো? আমি কিন্তু সহজে লিখে দিচ্ছি ভাইয়া। এই সংজ্ঞাগুলো তোমাদের বই থেকে আমি ইচ্ছা করলে উঠে পড়াইতে পারতাম, বাট না, আমি চাচ্ছি সংক্ষেপে যেন ভাইয়া তুমি বুঝো। আমি যে লিখতেছি তোমার বুঝতেও কিন্তু এখন সুবিধা হচ্ছে। ওকে, তাহলে তুমি চিন্তা করো 2 বা ততোধিক বল যদি একটা বস্তুর উপর যদি প্রয়োগ করা হয়, কিন্তু যদি তার সেই ক্ষেত্রে লব্ধি যদি 0 হয়, বলের লব্ধি যদি 0 হয়, তাকে আমরা বলতে পারি সাম্য বল বলে। এখান থেকে কিন্তু তোমার MCQ আসে, তুমি দেখবা, আমি MCQতে তোমাদেরকে দেখাবো অনেক। ভাইয়া ডাউট ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝছো? তাহলে সাম্য বল যদি এইটা হয়, অসাম্য বল কি? ধরো সাপোজ অসাম্য বলটা হয়েছে তুমি টানতেছো, তোমার চেয়ে ধরো আমার শক্তি অনেক বেশি, তাহলে আমি অবশ্যই তাহলে এই বস্তুটা কিন্তু আমার দিকে কিন্তু চলে যাবে। এক্ষেত্রে এই যে বলটা, এটাকে বলা হয় তোমার অসাম্য বল। আমি একটা ছোট্ট জিনিস ভাইয়া তোমাদেরকে দেখাচ্ছি, ফর এক্সাম্পল স্বরূপ। তুমি দেখো সাপোজ এইখানে সাপোজ এখানে একটা সুতা আছে, ধরো একটা সুতা আছে, এটা ধরো একটা সুতা। এই সুতার এখানে কি লাগানো আছে? এখানে ধরো সাপোজ এই সুতার এই জায়গাতে একটা বলের মতো কিন্তু লাগানো আছে, সাপোজ এটা একটা বল। এখন এই যে বলটা যে ঝুলানো আছে, একটা সুতা দিয়ে একটা বল ঝুলানো আছে। এখন বলটা কি করতেছে? বলটা কিন্তু ঝুলতেছে, বিষয়টা তুমি বোঝো। এখন আমার প্রশ্ন তোমার কাছে যে এই বলটা কেন এইখানে ঝুলতেছে? তোমরা সবাই বলবা যে ভাইয়া এটার অ্যান্সারটা খুব সিম্পল, বিকজ এই সুতাটার সাথে লাগানো আছে, যার কারণে বলটা ঝুলতেছে। আর একটু ডিপলি বলো, আর একটু এই জিনিসটা আর একটু ডিপলি বলতে পারো? তুমি বলবা যে ভাইয়া আর একটু যদি আমি বলি, তাহলে এই সুতাটা এই বলটাকে টাইনা রাখতেছে। দিস ইজ দ্য পয়েন্ট। কি রাখতেছে? টাইনা রাখতেছে। তার মানে আমি কিন্তু বলতে পারি এই সুতাটা এই বলটাকে কি করতেছে? টাইনা রাখতেছে। যেই টান থেকে টি আসবে, সেক্ষেত্রে আমরা টান মানে কি? এখানে বল প্রয়োগ করতেছে, তাই না? তা টাইনা রাখতেছে, তার মানে এখানে কিন্তু টি কাজ করতেছে ভাইয়া। কি কাজ করতেছে? টি কাজ করতেছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। টিটা কিন্তু তোমার
এই দিকে হবে যে ও কিন্তু এই সুতাটা কিন্তু এই বস্তুটাকে কিন্তু টাইনা রাখতেছে। তো এক্ষেত্রে কাজ করবে টিপ। আমার প্রশ্ন হচ্ছে এই সুতাটা ছিঁড়া কখন কিন্তু এই বস্তুটা নিচে পড়বে, কে কে বলতে পারবা? এই সুতাটা ছিঁড়া এই বস্তুটা, ধরো এই বস্তুটার ওজন আছে ফর এক্সাম্পল আমি যদি বলি যে 1 কেজির মতো, হ্যাঁ সাপোজ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বস্তুটা কখন নিচে পড়বে, অর্থাৎ ভূমিতে পড়বে, কখন ভূমিতে পড়বে বলো তো? মাথায় রাখবা এইখানে প্রথম প্রশ্ন যে এই যে সুতাটার সাহায্যে এটা কেন এইভাবে ঝুলে আছে, এর একটা কারণ তোমরা মাথায় রাখবে। এই জিনিসটা আমরা জানি, আমরা এই মাত্র শিখছি মৌলিক বলের ভিতরে অবিকর্ষ বল। অবিকর্ষ বল কি ছিল? যে পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে সেই বলকে বলা হয় অবিকর্ষ বল। আর তোমরা কিন্তু জানো, এই যে একটু দেখো এই অবিকর্ষ বলের ভিতরে, একটু দেখো এই অবিকর্ষ কিন্তু বলের ভিতরে, এই অবিকর্ষ বলের একটা মান আছে যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ডের উপরে স্কয়ার। আমরা কিন্তু এই ভ্যালুটা, এই মানটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তাহলে তুমি চিন্তা করো এই যে বস্তুটাকেও কিন্তু ভাইয়া এই পৃথিবী কিন্তু নিচের দিকে কি করতেছে, নিচের দিকে কিন্তু আকর্ষণ করতেছে, নিচের দিকে টানতেছে, নিচের দিকে কিন্তু টানতেছে। কোন বলে, কত বলে বলো তো? জি ইকুয়াল টু তোমার হচ্ছে কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই যে জি এর মান হয়েছে কিন্তু 9.8। আমি যদি বলি ভাইয়া একটু সাপোজ তুমি একটু চিন্তা করো যে এই পৃথিবীও কিন্তু ওকে কি করতেছে, টানতেছে। এই টানার মান কত? পৃথিবী যে ওকে টানতেছে, টানার মান কত? এটা ডিপেন্ড করবে তোমার এইটার ওজনের উপর। মাথায় রাখবা ওজন কিভাবে বের করে জানো? ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এই সূত্র দিয়ে ওজন বের করে। যদি এই বস্তুটার ভর হয় সাপোজ 1 কেজি, তাহলে আমাদের ভর মানে কি? ভরকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করে, এম এর মান হবে 1, জি এর মান হবে 9.8, গুণ করলে তোমার 9.8ই হবে। ওজন কিন্তু ওর 9.8, ওজন কিন্তু এখানে তোমার 9.8, তার মানে ও 9.8 বলে কিন্তু এই সুতাটা কিন্তু ধরে রাখছে। আবার এই পৃথিবীও কিন্তু ওকে কি করতেছে, এই 9.8 কিন্তু তোমার নিচের দিকে সাপোজ টানতেছে। তাহলে দুইটাই কিন্তু সমান, এই কারণে কিন্তু সমান থাকার কারণে এই বস্তুটা কিন্তু ছিঁড়া নিচে পড়তেছে না। যদি কোনোভাবে পৃথিবী যে আকর্ষণ করতেছে এইটার পরিমাণটা যদি বেশি হইতো, এই যে ওজনটা যদি তোমার এখানে যদি বাইরে যাইতো, তাহলে কিন্তু এই সুতাটা ছিঁড়ে কিন্তু টুকস করে তোমার নিচে পড়ে যাইতো। তাহলে মাথায় রাখতে হবে যেহেতু পরে নাই, তাহলে এটা একেবারে মিডলে আছে, এটাকে আমরা বলতে পারি সাম্য বল। এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া? সাম্য বল। কারণ আমরা জানি সাম্য বলের ক্ষেত্রে সংজ্ঞায় আমরা কিন্তু পড়েছি 2 বা ততোধিক বল। ধরো এখানে 2টা বল আছে, যদি সমান বলে যদি টানে, ততোধিক বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, লব্ধি যদি শূন্য হয়, মানে ও যে বলে টানতেছে ও সেই বলে কিন্তু টানতেছে, যেটা সেম, এক্ষেত্রে এই বলকে আমরা বলতে পারি সাম্য বল। যদি এটা নিচে পড়ে যায় তাহলে সেটা হবে কিন্তু অসাম্য বল। আমি আশা করি সাম্য বল আর অসাম্য বলের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো মাথায় রাখবা তোমার ওজন কত এটা বের করার জন্য সূত্র কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা মাথায় রাখবা ওজন বের করার জন্য। এটা নিয়ে আরো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব ভাই, আমাদের ডান। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভাইয়া? দেখো মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে এই যে চুম্বকীয় বল বা দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বলের সাম্যাবস্থা, এগুলো কিন্তু আমাদের ডান। এখন আমরা ভরবেগ, সংঘর্ষ, এগুলোর ভিতরে আমরা কিন্তু যাব। তো ভরবেগে যাওয়ার আগে নিউটনের প্রথম সূত্র কিন্তু আমরা পড়ছি। নিউটনের প্রথম সূত্র কি ছিল? বল প্রয়োগ না করলে, চোখটা বন্ধ করো, তোমার টেবিলটার দিকে মনে মনে চিন্তা করো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর সমবেগে কোনো চলমান বস্তু চলতেই থাকবে ভাইয়া, চলতেই থাকবে। এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র ছিল। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র শিখব, এবং নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল ভাইয়া? একটু সহজে তোমাকে শিখাবো ভাইয়া, একেবারে সহজে আমি তোমাকে শিখাবো। দেখো নিউটনের মূলত হচ্ছে কিন্তু যে দ্বিতীয় যে সূত্রটা, এটা আমি তোমাদেরকে একেবারে সহজে শিখাই দেবো। একটু ভাইয়া খেয়াল করো ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা শিখবো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমি আশা করি এই যে নিউটনের প্রথম সূত্রের সংজ্ঞা, আবার দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। জাস্ট তুমি যদি একটু ক্লাসে মনোযোগী হও, আমি এটাকে তোমাকে বলতে পারি যে ভাইয়া তুমি জাস্ট একটু ভাইয়ের ক্লাসে মনোযোগী হও। এমন কোনো স্টুডেন্ট নাই, তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো তারপর আমার এই টপিকগুলো তুমি বুঝবা। এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি তোমার মাথায় ঢুকছে না, তুমি বলবা এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনেক কঠিন, এই ভরবেগের পরিবর্তন এগুলো আসলে মাথায় ঢুকে না। জাস্ট 5টা মিনিট আমাকে টাইম দাও, দেখো কতটা নিখুঁতভাবে তোমাকে আমি বুঝাই দিই। জাস্ট তুমি একটু টাইম দাও, ওকে? তো নিউটনের দ্বিতীয় সূত্রের যে সংজ্ঞাটা, এটা আমি আগে লিখে রাখি যে দ্বিতীয় সূত্রের সংজ্ঞা কি বলছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, লেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের
হার। একটু খেয়াল করো, প্রযুক্ত বলের সমানুপাতিক। কি লেখা? প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। আগে এতটুকু দেখো, তারপর বাকি যে লাইনটা আছে ওরা পরে লাগবো সমানুপাতিক। এখন তোমরা বলবা জিনিসটা বুঝি নাই, বোঝা লাগবে না, দেখো শুধু সমানুপাতিক। এখন পয়েন্টে আসি। ফার্স্টে কিন্তু আমাদের এখানে আমরা লাইন বাই লাইন কাজ করব। শোনো, দ্বিতীয় সূত্রটা শেখার জন্য কিছু পলিটিক্স অ্যাপ্লাই করি। হ্যাঁ, বস্তুর ভরবেগের পরিবর্তন। তো তার আগে আমরা জানবো ভরবেগটা কি, এটা আমাদের কিন্তু জানতে হবে। ভরবেগটা কি এটা আগে আমাদের কিন্তু ভাই কি করতে হবে, জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে তুমি একটু খেয়াল করো, আমরা এখন জানবো ফার্স্টে ভরবেগ সূত্র। ওই যে তোমার হচ্ছে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র বোঝার জন্য আগে তোমার জানতে হবে ভরবেগ। ভরবেগ, ভরবেগকে কিন্তু মাথায় রাখবা ভাইয়া, পি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করে। পি ইকুয়াল, ভরকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করে, বেগকে আমরা জানি কিন্তু ভি দ্বারা প্রকাশ করে। তাহলে পি ইকুয়াল টু হবে এম বি। কথায় লজিক আছে কিনা বলো? এটা কিন্তু আমি জীবনে মুখস্থ করি নাই, তুমি কি বিশ্বাস করো? আমি কিন্তু এই সূত্র জীবনে মুখস্থ করি না। আমার অটোমেটিকলি ভরবেগ বললে ভরকে প্রকাশ করে এম দ্বারা, বেগকে প্রকাশ করে ভি দ্বারা, তাহলে সূত্র তো এম বি হবে। তাহলে কিন্তু মাথায় রাখবা পি ইকুয়াল এম বি। ডান ডান। আচ্ছা, তো এই গেল আমাদের কিন্তু ভর বেগ। এখন আমরা একক এবং মাত্রাটা এখনই বের করে ফেলি। আমরা একক এবং মাত্রাটা এখনই বের করে ফেলি, বিকজ একক এবং মাত্রা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি সূত্র পি ইকুয়াল এম বি। আমরা জানি ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তার মানে আমি লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কিন্তু তোমার ভর বেগের একক। মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট তুমি মুখস্থ করবা ভরের এককটা, বেগের এককটা, তাহলেই হবে। তুমি কি এটা বিশ্বাস করো? আমি এটা কিন্তু আমি জানি না, আমি কিন্তু পারি না, বাট আমার এটা মাথায় আছে ভরের একক কি, বেগের একক কি। দ্বিতীয় অধ্যায়, এই জন্যই তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা তোমার টানা মুখস্থ রাখতে হবে। ওইগুলো টানা মুখস্থ রাখলে ভাইয়া তোমার সব সূত্রে তুমি একক মাত্রা অনায়াসে কিন্তু ভাইয়া তুমি বের করতে পারবা। ওকে, আমার কথা ক্লিয়ার? এতটুকু ভাইয়া বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এটা গেল, এই গেল আমাদের একক। এবার আসে কিন্তু ভাইয়া মাত্রা। তাহলে মাত্রাটা কি? তুমি সূত্র জানো কি? পি ইকুয়াল এম ভি। ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। বেগের মাত্রা কি ভাইয়া বলো তো? বেগের মাত্রাটা কি? কে বলতে পারবা? এটা আমি মুখস্থ রাখতে বলছিলাম, এল টি এর মাথায় -1। কারণ একটা সম্পর্ক পড়াইছি, বেগের লাগে ত্বরণের সম্পর্ক আছে। বেগের মাত্রা যদি হয় এল টি এর মাথায় -1, বেগের সাথে যেহেতু ত্বরণের সম্পর্ক আছে, ত্বরণের মাত্রা হবে এল টি এর মাথায় -2। এই দুইটা কিন্তু টানা মুখস্থ রাখতে বলছিলাম, মনে আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ডান। এই একক এবং মাত্রা আমাদের কিন্তু গেল। এই পয়েন্টটা বুঝছো? আচ্ছা, এই পয়েন্ট যদি বুঝো, এই গেল আমাদের বস্তুর ভরবেগ। এরপর আমাদের এখন জানতে হবে ভরবেগের পরিবর্তন। এতটুকু আমরা এখন জানবো, তো এতটুকু ভাইয়া যদি জানতে চাও, তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমরা ফার্স্টে ভরবেগের পরিবর্তন তো শিখবো, বাট তার আগে আমরা বেগের পরিবর্তনটা একটু দেখি। বেগের পরিবর্তন, বলো তো বেগের পরিবর্তন জিনিসটা আসলে কি? তোমরা এই শব্দটা কিন্তু সবাই শুনছো, এই শব্দ দুইটা, আদিবেগ শেষ বেগ। ফর এক্সাম্পল, আমি এখানে আসি, এটা হচ্ছে আমার আদিবেগ। আমি যদি এখান থেকে হাইটা এখানে আইসা থামি, এটা হচ্ছে আমার শেষ বেগ। এইটা ছিল আদিবেগ, এটা হচ্ছে কিন্তু শেষ বেগ। এখানে আমার বেগের পরিবর্তন হয়েছে না? দিস ইজ দ্য পয়েন্ট। এখান থেকে এখানে আসতে সময়ের পরিবর্তন হয়েছে না? সময় কি আমার জন্য বসে রয়েছে? সিম্পল, আমি এখানে আসি, আদিবেগ, সময় কিন্তু যাচ্ছে। এখান থেকে হাইটা এখানে এসে থামলাম, এটা শেষ বেগ। সময় কিন্তু সেকেন্ডের কারণে টিক 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 করে ও তো চলতেই আছে। আদিবেগ, শেষ বেগ, এর ভিতরে আমি একটা সময়ও পাইছি। দিস ইজ দ্য পয়েন্ট। তুমি যেখানে বসা আছো ওইটা হচ্ছে আদিবেগ। তুমি ঘড়ি ধরো, ঘড়ির দিকে তাকাই যাবা, তুমি যেখানে বসা আছো ওইটাই হচ্ছে আদিবেগ। ওখান থেকে ওইটা হাইটা তুমি তোমার বাসার একেবারে সামনে যাবা, ঘড়ির দিকে তাকায় থাকবা, তুমি দেখবা সেকেন্ডের কাটাটা যাইতেছে, তুমি হাইটা যেয়ে একটা পর্যায়ে থামছো। তাহলে এখানে তোমার আদিবেগও আছে, শেষ বেগও আছে, সময়ও আছে। গতি অধ্যায় তোমাদেরকে বুঝেছি এইভাবে নিখুঁতভাবে। ফার্স্টে আমরা দেখি বেগের পরিবর্তন। আমার এই যে তুমি যেখানে বসাছিলা ওখান থেকে ওইটা হাইটা যে অন্য জায়গায় যায় থামছো, এখানে আদিবেগ এবং শেষ বেগ, এখানে বেগের পরিবর্তন হয়েছে না? পরিবর্তন কথাটা বললেই মাথায় রাখবা, বিয়োগ করতে হবে। তুমি যেখানে বসা আছো ওইটা আদিবেগ, যেখানে থামছো ওইটা হচ্ছে শেষ বেগ। তাহলে বেগের পরিবর্তন কি হইবে? শেষ বেগ থেকে আদিবেগটা তোমার বিয়োগ করতে হবে। আমি এখানে আসি, আমার আদিবেগ ইউ, ওইখানে যেটা থামবো শেষ বেগ ভি। তাহলে বেগের পরিবর্তন যদি বলি যে বেগের পরিবর্তন বের করো, আমি কিভাবে বের করবো? শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করবো, ভি মাইনাস ইউ। দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, এটা গেল বেগের পরিবর্তন। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া দেখো, আমি যদি বলি ভরবেগের পরিবর্তন,
একসাথে আমরা শিখবো। খেয়াল করো, একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিই, এই টেকনিকে সব তুমি শিখতে পারবা। ভরবেগের পরিবর্তন, প্যারা নিও না। তুমি যদি বেগের পরিবর্তন জানো, এখানে এক্সট্রা একটা ভর অ্যাড করছে, বেগ তো তুমি ভরটাকে যদি বাদ দাও, ওই বেগের পরিবর্তনই এখানেও তোমার ভি মাইনাস ইউ হবে, বাট ভর লাগাইছে। তুমি সাপোজ চিন্তা করো, আমার বা তোমার, তুমি যেখানে বসা আছো, তোমার ভর হয়েছে ধরো 40 কেজি, যেখানে তুমি বসাছো তোমার ভর ওইখানে ধরো সাপোজ 40 কেজি। হাইটা যদি তোমার বাড়ির সামনে যাও বা বাসার সামনে যাও, গিয়ে যদি থামো, ওখানেও শেষ বেগ, ওটা কিন্তু শেষ বেগ হবে। ওখানে কি ভরের কোনো চেঞ্জ হবে? তোমার এখন 40 কেজি তুমি এখন আসছো, তুমি যদি ওখান থেকে অন্য জায়গায় যাও, তাহলে তোমার 40 কেজি থেকে 1 কেজি বাড়বে বা কমবে? ওই 40 কেজি কিন্তু থাকবে, ভর কিন্তু সেম থাকবে, ভরের কিন্তু পরিবর্তন হয় না। তুমি চিন্তা করো, তুমি একটা মেশিনে এখন তুমি মাপলা তোমার ওজন কত, তুমি অন্য জায়গায় গিয়া বাংলাদেশের অন্য প্রান্তে গিয়া তুমি মাপলা যে তোমার ওজন কত, দেখো তো সেইমই দেখবা। কিন্তু আবার বাংলাদেশ সাইডে যদি অন্য জায়গায় যাও, তাহলে কিন্তু আবার কথা আছে, কারণ এখানে একটা মেরুর ব্যাপার আছে, এটা নিয়ে আমি সামনে তোমাদের সাথে আলোচনা করতেছি। ওকে, তো সেক্ষেত্রে তুমি দেখবা ভরে কোনো পরিবর্তন নাই। তাহলে যেহেতু ভরবেগ বলছে, ভরবেগ মানে কি, আমি এখানে একটা এম দিয়ে দিব, এখানেও আমি একটা এম দিব, বিকজ আমার ভরের কোনো চেঞ্জ নেই, এজন্য আমি এম দিয়ে দিলাম, এম বি মাইনাস এম ইউ, এটাকে বলা হয় ভরবেগের পরিবর্তন। ডান, এতটুকু বুঝছো? বেগের পরিবর্তন হয়েছে বি মাইনাস ইউ, ভর যদি লাগায় জাস্ট একটা এম দিয়ে দেবা, ডান, এম বি মাইনাস এম ইউ, এতটুকু বুঝছো? আচ্ছা, এখন এখানে তুমি বলবা যে ভাইয়া আপনি বললেন এখানে আমি আসি আদিবেগ, ওখানে যে থামবো শেষ বেগ, এখানে সময় লাগছে না, সময় তো আপনি দেন নাই। যদি কোথাও লেখা থাকে বেগের পরিবর্তনের হার, সহজ কথা, যদি তুমি কোথাও দেখো যে ভাইয়া হার লেখা আছে, দেখো বেগের পরিবর্তনের হার, হার যদি কোথাও দেখো, তার মানে এইটাকে সময় দ্বারা ভাগ দিতে হবে, কোনো কথা নাই। হার যদি কোথাও থাকে, সময় দ্বারা ভাগ করতে হবে। যদি ভরবেগের পরিবর্তন দেখো, ভরবেগের পরিবর্তনের হার যদি আমি বলি, তাহলে আমার কি করতে হবে, এই এম ভি মাইনাস এম ইউটাকে সময় দ্বারা ভাগ দিতে হবে। ক্লিয়ার? এবার বুঝছো বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তনের হার দুইটার ভিতরে ডিফারেন্সটা বুঝছো? ভরবেগের পরিবর্তন আর ভরবেগের পরিবর্তন হার দুইটার ভিতরে ডিফারেন্সটা বুঝছো? এখন আমরা পয়েন্টে আসি। আমাদের যে পয়েন্টটা ছিল বলছে কি, ভরবেগের পরিবর্তনের, এবার বলছে হার, ভরবেগের পরিবর্তন। এখন আমরা এই পুরো লাইনটা নিয়ে আমরা এখন কাজ করব। দেখো এই পুরো লাইনটা নিয়ে আমরা এখন কাজ করবো, এই যে ভরবেগের পরিবর্তনের হার। এখন এতটুকুকে আমরা কি লিখতে পারি বলো তো? এতটুকুকে আমি লিখতে পারি ভরবেগের পরিবর্তন মানে এম বি মাইনাস এম ইউ, এবার বলছে কিন্তু হার, তার মানে ভাগ দিতে হবে টি দ্বারা, প্রযুক্ত বলের সমানুপাতিক। বলকে আমরা জানি এফ দ্বারা প্রকাশ করে, সমানুপাতিক হয়েছে কিন্তু এই চিহ্নটা, মাথায় রাখবা, সমানুপাতিকের চিহ্ন হচ্ছে কিন্তু এইটা। তুমি বলবা ভাইয়া সমানুপাতিক দ্বারা কি বোঝায়? সমান সমান বোঝায়। সমানুপাতিক দ্বারা কি বোঝায় ভাইয়া? সমান বোঝায়। এই জিনিসটা মাথায় রাখবা। এতটুকু ক্লিয়ার? এতটুকু ভাইয়া তুমি বুঝছো? এতটুকু তুমি বুঝছো? আচ্ছা, যদি বুঝো এখন এখানে বা দাও, দেখো এখানে এম আছে, এখানে এম আছে, দুইটা এম থেকে একটা এম তুমি কমান নিতে পারো। কমান নেওয়া মানে কি? ভাগ করা, যা রিফাত ভাই আগেই তোমাদেরকে শিখাইছে। তাহলে তুমি চিন্তা করো, এই এম এম কাটাকাটি, এখানে ভি থাকে ভি, আবার এম এম কাটাকাটি, এখানে ইউ থাকে ইউ, ডিভাইডেড বাই টি আছে, এই টি। এই যে সমানুপাতিক, তুমি সমানুপাতিকটাকে রাখবা, সমানুপাতিকটাকে তুমি রাখবা নাকি ইকুয়াল দিবা? ধরো আমি সমানুপাতিক এফ এফ রেখে দিলাম, ঠিক আছে? অথবা তুমি এখানে সমান দিতে পারো, সমান দাও, অসুবিধা নাই, সমান আমি দিয়ে দিলাম এফ, জাস্ট বোঝানোর জন্য আমি দিচ্ছি। তাহলে বা তুমি খেয়াল করো, এই এম তুমি রেখে দাও, ভি মাইনাস ইউ বাই টি। তোমরা কিন্তু ত্বরণের সূত্র জানো, দ্বিতীয় অধ্যায় শিখাইছে। মানে ত্বরণের সূত্র কি? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তার মানে এই পুরোটার জায়গায় আমি এ দিয়ে দিতে পারি না, এ ইকুয়াল টু তোমার হচ্ছে কিন্তু এফ। এখন ঘুরাও, অতএব এই এফটাকে এই পাশে আনো, এফ ইকুয়াল টু এম এ। তুমি কি কিছু বুঝতে পারতেছো? এফ ইকুয়াল টু এম এ, আমরা তো বলের সূত্রে পড়ছিলাম এফ ইকুয়াল টু এম এ। তার মানে কি বুঝতে পারলাম? নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা কি বুঝতে পারলাম? নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ভাইয়া বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এই ভরবেগের পরিবর্তনটা করলে তোমার কিন্তু এই বলের সূত্রটাই তুমি পাবা। দিস ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। পানি পানি বলো, এতটুকু তোমার পানি পানি কিনা বলো, এতটুকু তোমার ভাইয়া পানি পানি কিনা, পানি পানি কিনা, এতটুকু বুঝছো? তাহলে এখন তোমাকে আর একটু এখানে বাড়তি তোমার একটা জিনিস জানতে হবে, যে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। তোমাদের কিন্তু বইয়েই কিন্তু লেখা আছে নিউটনের এই দ্বিতীয় সূত্রে, এখানে কি লেখা আছে? এবং বল যেদিকে ক্রিয়া করবে, লেখো বল যেদিকে ক্রিয়া করবে
ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে, ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে, সেদিকে হবে। এই জিনিসটা কি তুমি জানো? এটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমার লেখাগুলো একটু হজাবরলা হয়ে যাচ্ছে, একটু দ্রুত লিখতেছি। ওকে ভাইয়া ডান। এখন এটা কি তোমার মাথায় থাকবে? তুমি চোখটা বন্ধ করো। ফার্স্ট সংজ্ঞার ক্ষেত্রে মানে নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভাইয়া কিভাবে শিখাইছে? mv মাইনাস mu ডিভাইডেড বাই কিন্তু টি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক ছিল বলের, তার মানে প্রযুক্ত বলের সমানুপাতিক। এরপরে এই যে আমরা এখান থেকে এটা পাইলাম, তার মানে কি এখন বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন তো সেদিকে হবে, সমান কথা, কারণ দুইটা সমান না। ও যা কাজ করবে ও সেই কাজ করবে, বিষয়টা হচ্ছে এরকম, ও যা কাজ করবে ও সেই কাজ করবে। এই জন্যই বলছে বল যেদিকে ক্রিয়া করবে, যেদিকে যাইবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। এইটাই কিন্তু আমাদের কিন্তু ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। পানি পানি কিনা বলো, এই অংশটা পুরোটা পানি পানি কিনা আমাকে একটু জানা, পানি পানি কিনা বলো, পুরো জিনিসটা ভাইয়া পানি 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 পানি। একেবারে সোজা, একেবারে সহজ লাগলো? আমি আশা করি তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো। ভাইয়া এই যে তোমাকে আমি যে শিখাইলাম, এই যে অংশটা আছে তোমরা যে এতক্ষণ ধরে যে আমি তোমাদেরকে ভাইয়া শিখাইলাম, এখন তোমার নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ভিতরে কি কোনো গাবলা আছে? এখন বলো তো যে নিউটনের দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার কিনা? দ্বিতীয় সূত্র থেকে তুমি কি পাইলে? একেবারে পুরোপুরি ভরবেগ সম্পর্কে কিন্তু ভাইয়া তুমি জানলা, ভরবেগ সম্পর্কে ভাইয়া তুমি জানছো, তাই না? এখন তোমাকে এবার আমাদের আর কয়েকটা টপিক আছে, ওই টপিকগুলো শেষ করার পরে এরপর যদি আমরা সাথে সাথে যদি আমরা বিগত বছরে এই যে দেখো আমি তোমাদের জন্য উঠায় রাখছি এই এমসিকিউ গুলো যদি করাই, যেমন এই চ্যাপ্টারে প্রায় 5 থেকে 6 টাইপের এমসিকিউ আছে। এটা টাইপ 1 এর এমসিকিউ, আবার এটা কিন্তু টাইপ 2 এর এমসিকিউ, আবার এটা টাইপ 3 এর এমসিকিউ, তারপর হচ্ছে কিন্তু টাইপ 4 এর এমসিকিউ। এইভাবে কিন্তু ভাইয়া 5 থেকে 6 টাইপের এমসিকিউ কিন্তু ভাইয়া তোমার আছে এই অধ্যায়ে। আমি তোমাদেরকে টোটাল প্রায় 100টার মতো 90 থেকে 100টার মতো আমি তোমাদের এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ ওয়ান শট এমসিকিউ প্রায় কিন্তু 5 থেকে 6টা টাইপের মাধ্যমে। টাইপ মানে কিন্তু নিয়ম, তুমি যদি এই এক টাইপে, যেমন এই দেখো 4 নাম্বার টাইপে কিন্তু প্রায় 20 থেকে 25টা এমসিকিউ আছে, তুমি একটা শিখলে বাকি সবগুলো তুমি পারবা। কারণ 4 নাম্বার টাইপটা কি নিয়ে আলোচনা করছে? ক্রিয়াবল প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র শিখাচ্ছি এটা নিয়ে। তো তৃতীয় সূত্রের যত ম্যাথ আছে টাইপ 4 এর ভিতরে কিন্তু পড়ছে। তো এইভাবে কিন্তু টাইপ আকারে এমসিকিউ আছে। যারা আমার টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। তো রিফাত ভাইয়া কিন্তু তোমাদের জন্য ভাইয়া সামনে মাস্টার প্রো বুক কিন্তু নিয়ে আসতেছে। মাস্টার প্রো বুক, তুমি বলো ভাইয়া মাস্টার প্রো বুকে কি থাকতেছে? এখানে থাকতেছে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টের সব কিছু এখানে থাকবে। কি কি থাকবে এখানে ভাইয়া? দেখো এখানে তোমার থাকবে এই বইয়ের ভিতরে টাইপ ভিত্তিক, খেয়াল করো, টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ, আমি এমসিকিউ লিখতেছি সংক্ষেপে। আবার টাইপ ভিত্তিক সৃজনশীল থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ মানে হচ্ছে কিন্তু সৃজনশীল। আবার তোমার টাইপ ভিত্তিক তোমার কি থাকবে? টাইপ ভিত্তিক তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই 3টা জিনিস কিন্তু থাকবে। তুমি বলবো ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীল মানে কি? তুমি দেখো এই যে এই তৃতীয় অধ্যায় এটা কিন্তু টাইপ 1 এর সৃজনশীল। তো এই সৃজনশীলটা কিন্তু ঢাকা বোর্ড 2025 কিন্তু আসছে, ঢাকা বোর্ড 2025 আসছে কিন্তু এই সৃজনশীলটা। তো এই একটা টাইপ শিখলে এই ক্যাটাগরির প্রায় আরও মনে হয় 5 থেকে 6টা সৃজনশীল আছে, যেগুলো কিন্তু বিগত বছরে কিন্তু আসছে, সেগুলো তোমার কাভার হয়ে যাবে। এই চ্যাপ্টারে মোটামুটিভাবে 3 থেকে 4 টাইপের সৃজনশীল আছে। এই 3 থেকে 4টা টাইপ শিখলে তোমার পুরো সৃজনশীল ভাইয়া কাভার। তুমি এই সম্পূর্ণটা কিন্তু ভাইয়া আমার এই মাস্টার প্রো বুকের ভিতরে কিন্তু পাচ্ছ। তোমার ওই যে সাপ্লিমেন্ট বলো, টেস্ট পেপার বলো, জাস্ট এই একটা বই নিলে, কারণ এই একটা বইয়ের ভিতরে তোমার 4টা সাবজেক্ট থাকবে, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। এই একটা বইয়ের ভিতরে তুমি সব কিছু গুছানো পাবা। তুমি এমনিতে নর্মালি তুমি যদি দেখো কোনো সাপ্লিমেন্ট বা কোনো যদি টেস্ট পেপারের কথা বলি, সেখানে অগোছালো থাকে, তোমার এমসিকিউ ধরো গদবদা এমসিকিউ থাকে। বাট আমি তোমাদের এই বইয়ের ভিতরে যারা আমার এমসিকিউ ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো, যারা ক্লাস দেখোনি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপরে ক্লিক করো, প্লে লিস্টে যাও, ওখানে কিন্তু দেখবে এসএসসি ফিজিক্স লেখা আছে। তো ওইখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা যে ওই জায়গাতে ওইখানে কিন্তু ভাই তুমি দেখতে পারবা যে একটা এমসিকিউ ক্লাস আছে। ওই এমসিকিউ ক্লাস তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে ভাইয়া রিফাত ভাইয়া কিভাবে শিখায়, টাইপ ভিত্তিক নামটা কেন দিছে। যারা টাইপের খেলা জানো, যারা এই টাইপ ভিত্তিকের খেলা জানো, তোমরা কিন্তু জানো যে এমসিকিউ ভাইয়া কিভাবে সাজানো আছে এবং কিভাবে সহজে কিন্তু আয়ত্ত করা যায়।
তো 4টা সাবজেক্ট কিন্তু একসাথে এই বইয়ের ভিতরে কিন্তু পাচ্ছ। এই বইটা কিন্তু আসতেছে ভাইয়া 1 জানুয়ারি 2026। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, এই বইয়ের ভিতরে কিন্তু কিউআর কোড থাকবে। যে কিউআর কোড যদি তুমি তোমার ফোন দিয়ে স্ক্যান করো, আমার সৃজনশীল ক্লাস এবং সংক্ষিপ্ত প্রশ্নের যে ক্লাসগুলা সম্পূর্ণ কিন্তু তুমি দেখতে পারবা। ওই কিউআর কোড স্ক্যান করলে একটা লিঙ্ক পাবা, প্রাইভেট লিঙ্ক, ওখানে ক্লিক করলে কিন্তু তুমি এই সৃজনশীল যত ক্লাস আছে টাইপ আকারে এগুলো তোমাদেরকে আমি বুঝাই দেবো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভাই তোমাদের বুঝাই দেবো। তাহলে তুমি চিন্তা করো, জাস্ট একটা বইয়ের ভিতরে পাচ্ছ। তোমরা যদি আমার এই ক্লাসটা 2026 সালে পরবর্তী সময় দেখো, তাহলে তোমরা একটু চেক করবা, তোমরা বলবো ভাইয়া বইটা কিভাবে অর্ডার করবো। অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। তাহলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এখানে তুমি দেখতে পারবা, খেয়াল করো যে রিফাত একাডেমির বুক লিস্ট লেখা আছে। বইটা যখন রিলিজ হবে এখানে তুমি দেখতে পারবা যে কবে কি আসবে, এখান থেকে তুমি অর্ডার করতে পারবা। এখানে অর্ডার করার সিস্টেম কিন্তু দেওয়া আছে, সব কিছু তুমি বুঝতে পারবা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাকে এদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমি কিন্তু তোমরা জানো আমার কিন্তু টাইপ ভিত্তিক গণিত বই আমি কিন্তু লঞ্চ করেছিলাম 2025 সালে। প্রত্যেকটা বোর্ডে আমার বই থেকে সব কিছু কমান আসছে। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। তোমরা প্রমাণ যদি দেখতে চাও, প্রমাণ এই ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু আছে, আমার ফেসবুক পেজের ভিতরেও কিন্তু আছে। আমি এই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের একটা লিঙ্ক দিব, রিফাত একাডেমি। তোমরা সবাই সেই ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখো, কারণ যদি লাইভ ক্লাস নিয়ে আসি তোমরা সেখান থেকে সব কিছু বিস্তারিত জানতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো তো? সব কিছু প্রমাণ কিন্তু দেওয়া আছে এবং তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম আমার এই বইয়ের ভিতর থেকে 4টা সাবজেক্ট, সায়েন্সের 4টা সাবজেক্টের তোমার সৃজনশীল, এমসিকিউ, তারপর হচ্ছে কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন ফুল কিন্তু ভাইয়া কমান আসবে। এটা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। মাথায় রাখো, লাগলে তুমি লেখা রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো ভাইয়া, আমরা যেখানে কিন্তু ছিলাম, আমরা কিন্তু দেখো নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু আমরা কিন্তু জেনেছি। এখন দ্বিতীয় সূত্রের ভিতরে আমাদের এখন একটা এক্সট্রা জিনিস কিন্তু জানতে হবে, যে ভরবেগ সম্পর্কে তো যেহেতু আমরা জানছি, এখন তাহলে আমাদের কি জানতে হবে? শক্তির সংরক্ষণশীলতা বা ভরবেগের পরিবর্তনের যে বিষয়টা। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু শিখব, দেখো যে ভরবেগের সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা, এই দুইটা টপিক কিন্তু আমাদের এখন জানতে হবে। তাহলে দেখো এখন আমরা জানবো হচ্ছে কিন্তু ভরবেগ এবং এবং শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে জানবো, শীলতা সম্পর্কে আমরা জানবো। একটু ছোট্ট করে আমরা জানি, একটু ছোট্ট করে দেখো, একটা জিনিস মাথায় রাখবা, ভরবেগ মানে কি? ভরবেগ কি ছিল? এমবি ছিল না, এমবি। এখন একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে কি জানো? একটা গাড়ি, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বুঝাচ্ছি, কেউ আবার হাইসো না। এখানে ধরো একটা গাড়ি আছে, গাড়ি দুইটা চাকা আছে সাপোজ, আবার এইখানে আরো একটা গাড়ি আছে। এখন এই যে দুইটা গাড়ি, এই দুইটা গাড়ি ও এই দিক দিয়ে এইদিকে যাচ্ছে, আবার ও কিন্তু এদিক দিয়ে এদিকে আসতেছে। একটা পর্যায়ে কিন্তু ওদের ভিতরে একটা সংঘর্ষ হবে। তো এটা কিন্তু সংঘর্ষের পূর্বে, খেয়াল করো, সংঘর্ষের পূর্বে মানে এখন পর্যন্ত সংঘর্ষ হয়নি, এটাও কিন্তু তোমার সংঘর্ষের পূর্বে, এটাও কিন্তু সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে। যদি ওদের ভিতরে সংঘর্ষ হয় তাহলে কিভাবে হবে? সাপোজ তুমি একটু ভাবো, ধরো এভাবে সংঘর্ষ হইল ওদের ভিতরে, এভাবে ধরো দুইটা গাড়ি সংঘর্ষ হইল, তাহলে এটা কিন্তু তোমার সংঘর্ষের পরে, এটা কিন্তু সংঘর্ষের পরে, দুইটা গাড়ির কিন্তু সংঘর্ষের পরের অবস্থা, আর এটা কিন্তু আগের অবস্থা। তো আমরা এখন যে সূত্রগুলো শিখবো এগুলো সংঘর্ষের পূর্বে এবং পরে এবং আবার সংঘর্ষের পরে, এগুলো কিন্তু আমরা শিখবো। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, একটা জিনিস মাথায় রাখবা, যে আমি যদি বলি যে সংঘর্ষের পূর্বে, প্রথমে হইবে কি? সংঘর্ষের পূর্বে গাড়ি দুইটির মিলিত ভরবেগ, পূর্বে গাড়ি দুইটির মিলিত ভরবেগ। একটু দেখো, গাড়ি দুটির মিলিত ভরবেগ, মিলিত ভরবেগ। ভাইয়া তুমি বলবা যেটা আমরা কি বের করতেছি, তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করবে। দেখো তোমাদের সৃজনশীলে কিন্তু আসবে এভাবে, যে এখানে দেখো, এখানে বলছে কি সংঘর্ষটি কি স্থিতিস্থাপক, অর্থাৎ সংরক্ষণ, এই যে তোমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এরকম কোশ্চেন আসবে। আবার স্থিতিস্থাপক কিনা, এরকম কোশ্চেন করবে। আবার সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত বেগ, এটা তোমাকে নির্ণয় করতে বলবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র ফলো করতে হবে। তাহলে আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে কি, ভরবেগের মানে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। এরপর আমরা শিখবো শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। আচ্ছা, তাহলে সংঘর্ষের পূর্বে গাড়ি দুইটার ভরবেগ কি হবে? ভর এবং বেগ। তুমি চিন্তা করো ভাইয়া, যে ধরো সংঘর্ষ হয়নি,
তাহলে এটা কিন্তু ধরো প্রথম গাড়ি, প্রথম যেহেতু গাড়ি তার মানে আমি এটার সবগুলা মানকে 1 চিন্তা করব। এটার ধরো ভর আছে না, একটা গাড়ির ভর আছে না, এটাকে আমরা কিন্তু তোমার m1 ধরবো। আবার এটা কিন্তু একটা আদিবেগ আছে, এটা কিন্তু তোমার একটা আদিবেগ আছে, সেটাকে আমরা ধরবো হচ্ছে কিন্তু e1। ওকে, আবার এই যে গাড়িটা, এটার কিন্তু একটা ভর আছে, এটা কিন্তু তোমার দ্বিতীয় গাড়ি। তো দ্বিতীয় গাড়ি যদি বলে তাহলে এটা কিন্তু হবে m2, ভর হবে কিন্তু এটার m2, সবগুলোর আমি 2 ধরবো। আবার এটারও কিন্তু একটা আদিবেগ আছে, এটাকে আমরা ধরবো u2। তাহলে সংঘর্ষের পূর্বে যখন সংঘর্ষ হয়নি তখন এদের মিলিত ভরবেগ কি হবে? ভরবেগ এই প্রথম গাড়িটার ভরবেগ হবে কি m1 u1। মিলিত কথাটা বলছে, তার মানে আমার কিন্তু এখানে একটা যোগ দিতে হবে। আর দ্বিতীয় গাড়িটা হবে কি m2 u2। ক্লিয়ার? m1 u1 প্লাস হচ্ছে m2 u2। ডান। এই গেল আমাদের কিন্তু সংঘর্ষের তোমার হচ্ছে কিন্তু পূর্বে। এরপর আরেকটা হচ্ছে সংঘর্ষের পরে গাড়ি দুটির মিলিত ভরবেগ। আচ্ছা, এখন তুমি চিন্তা করো সংঘর্ষের পরে গাড়ি দুইটা মিলিত ভরবেগ কি হবে? সংঘর্ষের পরে যখন ওরা পূর্বে ছিল তখন কিন্তু আমি u1 দিয়েছি ভাইয়া, পূর্বের থাকতে u1। এখন যখন সংঘর্ষ হবে তখন এই গাড়িটার ক্ষেত্রে তোমার m1 v1 কাজ করবে, কারণ শেষ বেগ, কারণ ও u1 মানে কি আদিবেগ। এবার যখন ওরা দুইজনে এইখানে এই বরাবর যখন আসবে তখন কিন্তু u1 থাকবে না, তখন কিন্তু একটা হবে v1, এই গাড়িটা হবে v1, এই গাড়িটা হবে কিন্তু তখন v2। ওর তো m1 আসি কিন্তু v1 হবে, আর এটা কিন্তু m2, আর এটা কিন্তু হবে তোমার v2। এই v1 v2 হবে, তাহলে সেটা কি হবে m1 v1 প্লাস আছে কিন্তু m2 v2। ক্লিয়ার? এতটুকু বুঝছো? তো এই দুইটা কনসেপ্ট একেবারে টানা মুখস্থ রাখতে হবে, মাথায় রাখবা। অনেক সময় কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, তুমি এমসিকিউতে আমি তোমাদেরকে দেখাবো যে ভাইয়া সংঘর্ষের পূর্বে গাড়ি দুইটার মিলিত ভরবেগ কি হবে? m1 u1 মুখস্থ করো প্লাস m2 u2। আর যখন সংঘর্ষ হবে তখন কি হবে m1 v1 প্লাস m2 v2। মেইন যে বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এভাবে যদি কোশ্চেন আসে তাহলে এই যে সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা পাইছো আর পরে যে ভরবেগটা পাইছো দুইটা যদি সমান হয়, অর্থাৎ এইটার মানও যা নামবে এইটার মানও যদি তাই নামে, তাহলে সেক্ষেত্রে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, নাইলে কিন্তু চলে না। বিষয়টা বুঝতে পারছি? অর্থাৎ ফাইনালি আমরা আউটপুট যেটা পাবো ভাইয়া দেখো, অতএব m1 e1 প্লাস m2 u2, অর্থাৎ এই জিনিসটা ইকুয়াল টু এরপরে এইটা m1 v1 প্লাস m2 v2। যদি এই দুইটা সমান হয় তাহলে তোমার কি করে? তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, নাইলে কিন্তু চলে না। ভাইয়া বুঝতে পেরেছো? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? জাস্ট এই গাড়িটাকে সবকিছু 1 ধরবা, ওই গাড়িটাকে সবকিছু 2 ধরবা। আগের ক্ষেত্রে u1 আর u2 কাজ করবে, যদি সংঘর্ষ হয় তখন v1 আর v2 কাজ করবে। এখন তুমি দেখবা অনেক সৃজনশীলের কিন্তু উদ্দীপকে দেওয়া থাকে মিলিত বেগ। তো মিলিত যদি কথাটা বলে তখন কিন্তু সূত্রের একটু চেঞ্জ হবে। যদি তোমাকে বলে যে মিলিত কথাটা বলে ধরো দুইটা সংঘর্ষ হয়েছে, তো মিলিত কথাটা কিন্তু আছে, তখন কিন্তু সূত্র চেঞ্জ হবে কিরকম m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু তোমার হচ্ছে m1 এটাও v হবে প্লাস m2 এটাও v হবে। দুইটা মান কিন্তু সেম, কারণ মিলিত বেগ মানে কি গাড়ি দুইটা মিলিত হয়েছে, তখন কিন্তু দুইটা গাড়ির কিন্তু সেম হবে, দুইটা গাড়ির কিন্তু বেগে কিন্তু সেম হবে যদি মিলিত কথাটা থাকে। তাহলে তুমি একটু চিন্তা করো, তুমি কিন্তু দুইটা ভি থেকে একটা ভি কমন নিতে পারো, ভি ইন্টু m1 প্লাস m2। তার মানে ফাইনালি আমাদের সূত্র দাঁড়ায় যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু ভি ইন্টু m1 প্লাস m2, ভি ইন্টু m1 প্লাস m2। এই সূত্রটা টানা মুখস্থ করবা ভাইয়া, টানা মুখস্থ করবা। ওকে, মাথায় থাকবে আমি কি বলেছি? এই সূত্রটা তোমার একটু টানা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই সূত্রটা ভাই এতটুকু বুঝছো না? অসুবিধা আছে? যদি মিলিত কথাটা বলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু v ইন্টু m1 প্লাস m2, আর মেইন সূত্র হচ্ছে কিন্তু এইটা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস হচ্ছে m2 v2। আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? একটু খটকা লাগতেছে, কিন্তু আমি আশা করি তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো, তাহলে আর খটকা লাগবে না তোমার কাছে। ভাইয়া ডাউটটা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয় এখন আমরা কি শিখবো বলো তো? এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা একটু বন্দুকের কথা চিন্তা করবো। বন্দুক, তুমি দেখো আমরা একটু বন্দুকটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, তাহলে এই বন্দুকটা নিয়ে আমাদের এখন একটু কাজ করতে হবে। তাহলে বন্দুকটা নিয়ে আমরা কি কাজ করব? খেয়াল করি, এই যে বন্দুকটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই বন্দুকের কিন্তু ভিতরে কি আছে বলো?
এই বন্দুকটার ভিতরে কিন্তু আমরা জানি একটা গুলি আছে, এই বন্দুকের ভিতরে কিন্তু গুলি আছে, তাই না? তো বন্দুকের যখন তোমার ধরো সাপোজ তোমার হাতে একটা বন্দুক আছে বা আমার হাতে একটা বন্দুক আছে, তো বন্দুকের কিন্তু আমরা ধরতে পারি এটা একটা ভর আছে। বন্দুকের কিন্তু একটা ভর আছে। আমার কিন্তু এই যে বন্দুকটা, এটা কিন্তু ভর আছে। এই বন্দুকটাকে আমি ধরো M1 ধরলাম, এই বন্দুকটাকে আমি কি ধরছি, এই বন্দুকটাকে আমি কি ধরছি, এই বন্দুকের ভরটাকে আমি কিন্তু M1 ধরছি। আবার এই বন্দুকের ক্ষেত্রে কিন্তু একটা বেগ আছে, কি আছে, বেগ আছে। তো এই বেগটা কি হবে, এটাকে আমরা কিন্তু তোমার কি চিন্তা করব, U1 চিন্তা করব। আদি বেগ আমরা কিন্তু চিন্তা করব U1। হ্যাঁ, এটা কিন্তু একটা বেগ আছে, সেটাকে আমরা চিন্তা করব U1। আবার এই বন্দুকটার ভিতরে এইখানে ধরো গুলি আছে, গুলি। তো আমরা কিন্তু বন্দুক নিয়ে চিন্তা করছি, এখন আমরা চিন্তা করব গুলি নিয়ে। তাহলে গুলি নিয়ে যদি আমি ভাবি, গুলি নিয়ে যদি আমি চিন্তা করি, তা গুলির ক্ষেত্রেও কিন্তু সেমভাবে গুলির কিন্তু একটা ভর আছে, সেটা হবে কি, গুলিরটা আমরা কিন্তু M2 ধরবো, M2। আবার এই যে গুলিরও কিন্তু একটা বেগ আছে, সেটাকে আমরা কিন্তু ধরবো U2। ইউ কেন দিলাম দুইটার ক্ষেত্রে জানো, আদি বেগ, এটা কিন্তু আদি বেগ, আদি বেগের ক্ষেত্রে। এখন তুমি একটু পয়েন্টে আসো ভাইয়া, M1 U1। তাহলে আমরা যখন বন্দুকটা সিম্পলি যখন থাকবে, তখন কিন্তু আমি বলতে পারি বন্দুক আর গুলি, এখানে কিন্তু বন্দুক আর গুলি, বন্দুক আর গুলি দুইটা জিনিস কিন্তু চিন্তা করতেছি। তাহলে M1 U1 প্লাস এটা গুলিটা যোগ করে দাও M2 U2, ওই আগের সূত্র। যখন তুমি এখানে একটা চাপ দিবা, যখন তুমি এখানে একটা চাপ দিবা, তখন কিন্তু এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু ভাইয়া তোমার, এখান থেকে কিন্তু গুলি বের হবে। এখান থেকে ভাইয়া তোমার কি হবে, এখান থেকে কিন্তু তোমার গুলি বের হবে, রাইট? যখন তুমি চাপ দিবা গুলি বের হবে, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি এখানে চাপ দিবা, তখন এই বন্দুকটা পিছনের দিকে কিন্তু একটা ধাক্কা দিবে। সেটা কি তুমি জানো? তোমরা অনেক ভিডিও দেখছো, যখন গুলি করে তখন কিন্তু নিজেই আবার উষ্টা খায় পড়ে যায়। এটা মানে কি, বন্দুকটাও পিছনের দিকে ধাক্কা দিচ্ছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা তৃতীয় সূত্রের ভিতরে কিন্তু আসতেছি। তৃতীয় সূত্রটা হচ্ছে কি জানো, তুমি যদি কাউকে থাপ্পড় মারো, সেও তোমাকে থাপ্পড় মারবে। এটাই হচ্ছে কিন্তু তোমার নিউটনের তৃতীয় সূত্র। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখো, যখন তুমি এটাকে কি করবা, চাপ দিবা, তখন কিন্তু গুলিটা কিন্তু বের হবে। তখন কি কাজ করবে বলো? তখন আমরা কি দিব, M1 U1 প্লাস আছে M2 U2, তখন কিন্তু হবে M1 V1 প্লাস M2 V2 হবে। এতটুকু ভাই তোমরা বুঝতে পেরেছো? এই যে সূত্রটা দেখো, এই সূত্রটা কিন্তু তোমার বন্দুকের ক্ষেত্রেও কাজে লাগছে। কিন্তু কথা হচ্ছে কি, যখন এই বন্দুকটা সিম্পলি যখন থাকে, তখন কিন্তু এটা স্থির থাকে। এই বন্দুকটাও স্থির থাকে, গুলিটাও স্থির থাকে। আর যদি বন্দুক আর গুলি আমরা কিন্তু যেহেতু স্থির থাকে, বেগ স্থির থাকে, তার মানে U1 দ্বারা আমরা বন্দুক বুঝাইছি। তাহলে এই U1 এর মানও কিন্তু 0, স্থির থাকলে 0, এটা তোমরা সবাই জানো। আর তোমার হচ্ছে U2 মানে গুলিটাও কিন্তু স্থির আছে, ওর মানও কিন্তু 0। তাহলে তুমি চিন্তা করো, তাহলে 0 লাগে এটা গুণ করলে 0 আসে, 0 প্লাস 0 ইকুয়াল টু আমরা পাবো M1 V1 প্লাস আছে কিন্তু M2 V2। তুমি যদি হিসাব করো, তাহলে 0 ইকুয়াল টু, তুমি একটু ঘুরাও পুরোটাকে এই বেশানো, M1 V1 তোমার প্লাস হচ্ছে কি M2 V2 ইকুয়াল আমরা মান পাচ্ছি কিন্তু 0। এতটুকু তো বুঝছো? কারণ কি, এটা কেন হয়েছে? কারণ হচ্ছে কিন্তু এই বন্দুকও স্থির যখন থাকে, ওর মানও 0, আবার এই গুলিও যখন স্থির থাকে, ওর মানও তখন কিন্তু 0। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি তুমি বোঝো, এতটুকু যদি তুমি বোঝো, এবার দেখবা যে ভাইয়া তোমরা যখন MCQ সলভ করতে যাবা, আমি যখন তোমাদেরকে অনশট MCQ ক্লাস নিব, আবার অনশট সৃজনশীল ক্লাস নিব, তখন কিন্তু তোমরা দেখতে পারবা যে ভাইয়া এইখানে কিন্তু আমরা M1 দ্বারা কোনটাকে বুঝাইছি, বন্দুক। তাহলে বন্দুক এই M1 না দিয়া আমি সাপোজ এইটাকে এখন এই M1টাকে আমরা ক্যাপিটাল M ধরতে পারি। ওকে, এই ক্যাপিটাল কিন্তু M কিন্তু আমরা ধরতে পারি। তাহলে আমরা কিন্তু ক্যাপিটাল M ধরলাম। আর এই যে V1, এই V1 দ্বারা বোঝায় শেষ বেগ। তাহলে V1টাকে আমরা কিন্তু ক্যাপিটাল V ধরতে পারি। এটা কিন্তু এই যে ক্যাপিটাল M আর ক্যাপিটাল V ধরছি কিন্তু বন্দুকের ক্ষেত্রে। আর গুলির ক্ষেত্রে তুমি কি ধরবা? গুলির ক্ষেত্রে তুমি ধরবা, তুমি শুধু কি ধরবা, এই যে তোমার ভরটাকে শুধু M ধরবা, আর শেষ বেগটাকে শুধু V ধরবা। এটা ধরবা তুমি গুলির ক্ষেত্রে। এই জন্য তুমি দেখবা লেখা আছে এভাবে MV, এই দুইটা পরিবর্তে MV হবে, ক্যাপিটাল M ক্যাপিটাল V। এটা কিন্তু বন্দুকের ক্ষেত্রে। আর গুলির ক্ষেত্রে স্মল m স্মল v ইকুয়াল টু 0। এই সূত্রটা তোমরা সবাই দেখছো না? তোমরা বলছিলা না যে ভাইয়া এই সূত্র আসলে কোত্থেকে আসলো? এই হয়েছে কিন্তু কাহিনী, আর কিচ্ছু না। তো মাথায় রাখবা, একটা বন্দুক যখন নর্মালি থাকে, ও কিন্তু স্থির থাকে। স্থির থাকলে ওর কিন্তু 0। মেন কিন্তু সূত্র হয়েছে এইটা, ভরবেগের ওই যে সূত্রটা, সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, ওই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা আসলো। ফাইনালি কিন্তু আমরা পাইলাম MB প্লাস M। MB প্লাস হচ্ছে কিন্তু তোমার হচ্ছে MV, এই যে MV। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? ইকুয়াল হচ্ছে কিন্তু 0।
এখন তোমরা বলবা যে ভাইয়া এটার তো মানে হচ্ছে কিন্তু রেজাল্টটা মাইনাস আসবে, অবশ্যই মাইনাস আসবে, কারণ যখন তুমি গুলি করবা তখন এই বন্দুকটাও কিন্তু পিছনের দিকে একটা পশ্চাৎ বেগ, অনেক সময় বলে না যে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, পশ্চাৎ বেগ ধারাই বোঝায় নেগেটিভ, অবশ্যই মাইনাস আসবে। আমি এমসিকিউ এবং সৃজনশীল ক্লাসে ভাইয়া তোমাদেরকে আরো ডিপলি আলোচনা করবো, তখন তোমরা আরো বুঝতে পারবা। এতটুকু ভাইয়া পানি পানি? আচ্ছা, এতটুকু যদি তোমাদের পানি পানি হয়, তাহলে এখন আমরা কিন্তু শিখবো হচ্ছে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। আমরা এখন নিউটনের তৃতীয় সূত্র দেখব। নিউটনের তৃতীয় সূত্র ভাইয়া বলো তো, নিউটনের তৃতীয় সূত্র কি? একটা জিনিস মাথায় রাখবা সহজে, তুমি যদি তোমার বন্ধুকে যে টাচ করে একটা থাপ্পড় মারো, তোমার বন্ধুও কিন্তু ভাই তোমাকে একটা থাপ্পড় মারবে। ইটস ভেরি সিম্পল। থাপ্পড় মারো অথবা ধাক্কা দাও, অবশ্যই তোমাকে একটা ধাক্কা দিবে, মানে কি তুমি বল প্রয়োগ করছো। তাহলে তুমি যদি F1 বল প্রয়োগ করো, অবশ্যই সে F2 বল প্রয়োগ করবে। ধরো তুমি এদিক দিয়ে মারছো, ও আবার ওদিক দিয়ে আসতেছে, তার মানে তুমি যেদিকে যাচ্ছ ও বিপরীত দিকে আসতেছে, তাহলে বিপরীত বলা মানে এখানে একটা মাইনাস আসবে। দিস ইজ দ্য পয়েন্ট। তার মানে প্রত্যেকটা ক্রিয়ারই তোমরা দেখবা সুন্দরভাবে, অনেকগুলো সংখ্যা আছে লেখা আছে, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কি বলছি? এই লেখাটা তোমরা দেখবা যে প্রত্যেকটা ক্রিয়ারই, প্রত্যেকটি ক্রিয়া দ্বারা বোঝায় বল বুঝাইছে, তাহলে প্রত্যেকটা ক্রিয়ারই খেয়াল করো সমান এবং বিপরীতমুখী কি আছে ভাইয়া? প্রতিক্রিয়া আছে, এটা মাথায় রাখবা। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটা কি আছে? প্রতিক্রিয়া আছে। এটাকে আমরা বলবো, এটা হচ্ছে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। তুমি যেই বলে ওরে মারবা, সেই বলেই কিন্তু তোমাকে মারবে, কিন্তু সেটা বিপরীতমুখী, এই জন্য একটা মাইনাস আসবে। তাহলে তুমি চিন্তা করো, বা এই F1 মাইনাস F1, এই পাশে আমাদের প্লাস F2 ইকুয়াল টু হবে কিন্তু 0। মেইন হয়েছে কিন্তু তোমার এইটা, তুমি এটা দেখছো না? এতটুকু ভাইয়া ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, তুমি যদি বন্দুকের কথা যদি চিন্তা করো, আমি একটু দেখাই, বন্দুকটা দিয়ে দেখাই। যখন তুমি এখানে একটা চাপ দিবা, হ্যাঁ, তখন কিন্তু গুলি কিন্তু বের হবে, ভাইয়া তখন বের হবে, এবং এটা কিন্তু বিপরীত দিকে আসবে। গুলি তো যাচ্ছে সামনে দিকে, এটা কিন্তু বিপরীত দিকে আসবে। আবার সাপোজ নর্মালি তুমি বোঝো, যখন ক্রিকেট বল সবাই খেলছো না, ক্রিকেট বলকে যখন তুমি ব্যাট দ্বারা আঘাত করো না, তুমি তো চিন্তা করতেছো ব্যাটটা কি করছে? জোরে বলটাকে আঘাত করছে, যার কারণে বলটা অনেক দূরে গেছে, কিন্তু ওই বলটাও কিন্তু ক্রিকেট বলটাকে আঘাত করে যায়। এটা কি তুমি মানো? আমরা যখন হাঁটি, আমরা কিন্তু পা দ্বারা মাটির উপরে কিন্তু ভর দেই, তাই না? বল প্রয়োগ করি, মেনলি কিন্তু বল প্রয়োগ করি। তুমি চিন্তা করো, আমি মাটির উপর মানে বল প্রয়োগ করি, এর জন্য আমরা হাঁটতে পারি, কিন্তু সায়েন্সটা আর একটু ডিপলি কাজ করে, যে তোমার মাটিটাও কিন্তু তোমার একটা ধাক্কা দেয়। এটা কি তুমি মানো? এটাই হচ্ছে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। এটা অবিশ্বাস মানে মনে হবে, এটা তোমার বিশ্বাস হবে না এরকম, বাট এটাই সায়েন্স, এটাই নিউটনের কিন্তু তৃতীয় সূত্র। আই হোপ তোমাদের এতটুকু কনসেপ্ট পুরোপুরি ভাইয়া ক্লিয়ার। এখন তুমি দেখো, তুমি বলবা ভাইয়া ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আপনি শিখাইলেন, এই যে দেখো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমি শিখাইছি। এখন তোমরা এখানে কিন্তু তোমরা দেখবা সৃজনশীল যখন তুমি করতে যাবা, তখন কিন্তু দেওয়া আছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতার মানে কি? ওই হাফ ইন্টু m1 u1 এর উপর স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 এর উপর স্কয়ার। এখন তুমি বলবো ভাইয়া ওটা কিভাবে আসলো? ওটা আমি নেক্সট লেকচারে যখন আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো, তখন আমি তোমাদেরকে দেখাই দেবো। আমার কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরে ভাইয়া তুমি আরো দুইটা সূত্র কিন্তু দেখতে পারবা, তোমাদের বইয়ের ভিতরে আরো দুইটা সূত্র আছে। যেমন দেওয়া আছে তোমার v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 u1, এভাবে কিন্তু দেওয়া আছে, প্লাস আছে 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আরো একটা দুইটা কিন্তু সূত্র আছে। এখন তোমরা বলবো ভাইয়া ওই দুইটি সূত্র পড়া লাগবে না? অবশ্যই পড়া লাগবে, বাট এখন একসাথে এত লোড তুমি নিতে পারবে না। ওই দুইটা সূত্র আমরা সিস্টেমে শিখবো। শোনো, কিছু পলিটিক্স খাটাও ভাইয়া, তুমি গদবাদা পড়লে কিন্তু তোমার মাথায় থাকবে না, তুমি 10 দিন পর ভুলে যাবা। কিছু সিস্টেম খাটাও। তোমাকে আমি আরো এই দুইটা সূত্র যখন আমি এমসিকিউ এবং সৃজনশীল করাবো, তখন তুমি সিস্টেমে কিন্তু এসে যাবে দুইটা সূত্র, তুমি তখন অটোমেটিকলি তোমার মাথায় গেঁথে যাবে, তখন আমি তোমাদেরকে শিখাই দেবো। ডান? তো আমি আশা করি তোমরা এতটুকু পুরোপুরি বুঝছো। এরপর আসে কিন্তু আমরা এখন যে জিনিসটা কিন্তু সম্পর্কে এখন জানবো ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু মহাকর্ষ বল। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া কি বল নিয়ে আলোচনা করছে? মহাকর্ষ বল। এটা নিয়ে কিন্তু আমাদের জানতে হবে মহাকর্ষ বল, যেটা কিন্তু আমাদের নিউটনের তৃতীয় সূত্রে কিন্তু ছিল। তো আমরা এখন নিউটনের তৃতীয় সূত্রের দিকে যাই, তাহলে বুঝতে পারবা। খেয়াল করি আমরা মহাকর্ষ বল, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। দেখো এখানে তোমরা দেখতে পারতেছো একটা পৃথিবী, এটা কিন্তু একটা পৃথিবী, তাই না? পৃথিবীর সেন্টার কোথায়? কেন্দ্র কই ভাইয়া বলো তো? কেন্দ্র হচ্ছে কিন্তু এই পয়েন্টটা হচ্ছে কিন্তু ধরো কেন্দ্র।
এটা হচ্ছে কিন্তু কেন্দ্র, যেটাকে আমরা বলতে পারি মেরু। তুমি কি জানো পৃথিবী কি গোলাকার? না, পৃথিবী কিন্তু গোল না, একটু কমলা লেবু টাইপের, একটু চ্যাপ্টা টাইপের, বুঝছো? তো আমি যদি একটু দেখাই, এইভাবে ধরো পৃথিবীটা, এটা সম্পূর্ণ গোল না, এটা মাথায় রাখবা। আচ্ছা, যদি গোল না হয়ে থাকে, যদি গোল না হয়ে থাকে তাহলে একটু খেয়াল করি, এটা তো সেন্টার আমি কিন্তু ধরছি, এটা কিন্তু একটা সেন্টার, মানে এটা হচ্ছে কিন্তু কেন্দ্র, এটা হচ্ছে কিন্তু তোমার মেরু। এখন আমার একটা প্রশ্ন, তুমি অ্যান্সার দাও, পৃথিবীটা যদি গোল না হয়, যদি একটা কমলা লেবু টাইপের হয়, তাহলে আমার প্রশ্ন তুমি একটু নর্মালি আমাকে অ্যান্সারটা দিবা। হ্যাঁ, এটা অ্যান্সারটা তুমি নর্মালি দিবা। ধরো এই মিডলে আমি ভাগ করলাম, তাহলে তুমি এই পাশ আর এই পাশ সমান, ঠিক আছে? আবার এদিকে ভাগ করলাম, এই পাশ আর এই পাশ সমান। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, এইখানে এই থেকে পৃথিবীর মেরু থেকে তোমার এই পর্যন্ত, এইখানে যতটুকু, আবার এখানেও তো ততটুকু, রাইট? আচ্ছা, কিন্তু এইখানে যতটুকু, এই পাশ আর এই পাশ কি ততটুকু সেম না? কারণ এই পাশ বড়, এই পাশ কিন্তু ছোট। পৃথিবীটা যদি গোল হইতো তাহলে এই পাশে যতটুকু, এই পাশে ততটুকু, এই পাশে ততটুকু, উপরের পাশে কিন্তু ততটুকু হইতো। বিষয়টা তুমি একটু বোঝো, এই পাশ যতটুকু, এই পাশ কিন্তু ততটুকু না, এই পাশের চেয়ে এই পাশটা ছোট, এটা কি তুমি মানো? এই পাশের চেয়ে যদি এইটা ছোট হয়, তাহলে এই পাশ যতটুকু, আবার এই পাশে ততটুকু, এই পাশের চেয়ে এই পাশে কিন্তু ভাইয়া ছোট। এটা কি তুমি বিলিভ করো? এটা কি তুমি ভাইয়া বিশ্বাস করো? আচ্ছা, আমরা আরেকটু ডিপলি আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবা না। দেখো, তাহলে এতটুকু যদি বোঝো, এতটুকু যদি তুমি মোটামুটি হলেও যদি তুমি বোঝো, আমাদের সেন্টার বা কেন্দ্র ছিল কিন্তু এইটা। আমরা ধরো সাপোজ পৃথিবীর ভিতরে আছি, তাহলে ভিতরে যদি আমরা থাকি, আমাদের কিন্তু একটা ওজন আছে। আমি কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু খুব ইজিলি ওজন বের করতে পারি, খুব সহজে কিন্তু আমরা ভাইয়া ওজন বের করতে পারি। কিভাবে? W=mg, এই সূত্র দিয়ে কিন্তু আমরা ওজন বের করতে পারি। আমরা কি করতে পারি ভাইয়া? আমরা কিন্তু ওজনটা কিন্তু বের করতে পারি। আচ্ছা, তো তুমি চিন্তা করো, পৃথিবীর কেন্দ্র থেকে, এটা ধরো পৃথিবীর পৃষ্ঠ, এটাকে তুমি ধরতে হবে পৃথিবীর পৃষ্ঠ, কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত, সাপোজ ভাবো কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা ধরলাম, দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। ক্যাপিটাল আর, এটাকে তুমি বলতে পারো ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ তুমি বলতে পারো, পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু তুমি বলতে পারো, যেটাকে আমরা কিন্তু আর দ্বারা প্রকাশ করেছি। একটা জিনিস এখানে, যেখানে যে জিনিসটা কিন্তু বলছে যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, তো মহাকর্ষ বলের ক্ষেত্রে যেটা বলছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে কিন্তু আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? এটা তো তুমি পড়ছো। কেন আকর্ষণ করে বলো তো? ওদের ভরের কারণে। যেমন এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দুইটা বস্তু কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে, এ আর এ কিন্তু পরস্পরকে কিন্তু আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? কেন? ওর একটা ভর আছে, ধরো m1 ভর, ওর একটা ভর আছে m2 ভর, ওদের ভিতরে একটা দূরত্ব আছে যেটাকে আমরা d দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইখানে কিন্তু এক রকমের বল কাজ করবে। তো এই বলটাকে আমরা কি বলতে পারি? এই বলটাকে কিন্তু আমরা বলবো ভাইয়া মহাকর্ষ বল, বা যেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, যেটাকে আমরা বলতে পারি কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে F = সূত্রটা কি হবে? G × m1 m2 ডিভাইডেড বাই d²। এই হয়েছে কিন্তু তোমার মহাকর্ষ বলের সূত্র। এটা হচ্ছে কিন্তু মহাকর্ষ বলের সূত্র। F মানে কিন্তু বল, কি বল? মহাকর্ষ বল, ইকুয়াল G × m1 m2, m1 দ্বারা বোঝায় এই বস্তুটার কিন্তু বল, m2 দ্বারা বোঝায় দ্বিতীয় বস্তুটার বল, d দ্বারা বোঝায় দূরত্ব। আর G মানে কি? এটা হচ্ছে মহাকর্ষীয় একটা ধ্রুবক। এটা কি? এটা হচ্ছে কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, যে মহাকর্ষীয় ধ্রুবকের একটা মান আছে 6.626 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ডের উপর কি তোমার পার কেজির উপর স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজির উপর স্কয়ার। এই যে আমার কথা ক্লিয়ার? এতটুকু তুমি বুঝতে পেরেছো? তাহলে এই যে আমরা যেটা বের করলাম, এটা হচ্ছে কিন্তু মহাকর্ষ বল, মহাকর্ষ বলের সূত্র। F = G × m1 m2 ডিভাইডেড বাই হয়েছে কিন্তু d²। এতটুকু তো বুঝছো। সেম ভাবে তুমি চিন্তা করো, তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত তুমি চিন্তা করো, যেটা আমরা দূরত্ব বা ব্যাসার্ধকে r দ্বারা চিন্তা করছি, তাহলে এই থেকে এই পর্যন্ত এখানেও কিন্তু একটা বল কাজ করবে। এই বলটাকে আমরা বলবো মহাকর্ষ বল। এইখানেও তোমার সূত্র হবে F = G × পৃথিবীর পুরো ব্যাসার্ধকে আমি r দ্বারা প্রকাশ করছি। পৃথিবীর একটা কিন্তু ভর আছে, পৃথিবীর একটা কিন্তু তোমার ভর আছে, যেটাকে আমি ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করলাম। আর এই পৃথিবী পৃষ্ঠে ধরো সাপোজ তুমি আছো, সাপোজ এখানে কি আছে, কে আছে? ধরো তুমি এখানে আসো, এখানে তুমি বসে বসে রেস্ট নিচ্ছ, তো তুমি এখানে আসো, তোমার এখানে একটা ভর আছে।
কারণ আমরা জানি প্রত্যেক এই পৃথিবীর কেন্দ্র থেকে এই পর্যন্ত অবশ্যই আকর্ষণ কাজ করতেছে। তোমার যে ভরটা ধরো সেটা হচ্ছে কি, তোমার ভরটা কাজ করবে হচ্ছে কিন্তু স্মল এম কাজ করবে। তাহলে এই ক্ষেত্রেও সূত্র কাজ করবে কি, এফ ইকুয়াল জি ইন্টু এই যে তোমার ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই এই যে তোমার ব্যাসার্ধ মানে আর এর উপর স্কয়ার। ডান। এফ ইকুয়াল জি ইন্টু এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এতটুকু বুঝছো? এই যে জিনিসটা কিসের সাথে সম্পর্ক কইরা আমি এটা বের করছি, এই জিনিসটার সাথে। কারণ আমরা জানি এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, ওই থিওরি অ্যাপ্লাই কইরা আমরা পৃথিবীর ক্ষেত্রে এই জিনিসটা যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত আমরা মহাকর্ষীয় বল, এটা কিন্তু মহাকর্ষীয় বলটা আমি কিন্তু বের করেছি। মাথায় থাকবে এতটুকু? মাথায় থাকবে এতটুকু? আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো দুইটা জিনিস এখানে তুমি দুইটা জিনিস পাইছো। এই যে দেখো ডাব্লু ইকুয়াল এমজি না, ডাব্লু এইটার জায়গায় তুমি এফও লিখতে পারো। মাথায় রাখবা এফ ইকুয়াল তুমি এমজি লিখতে পারো। এটা ওজন আর বল, এক্ষেত্রে কিন্তু ভাইয়া সেম, প্যারান আর কিছু নাই। তাহলে তুমি চিন্তা করো এইখানে এফ এর মান আমরা পাইছি জি ইন্টু এম এম বাই আর স্কয়ার, এখানে এম এর মান পাইছি আমরা এমজি। এই এমজিটা হচ্ছে কিন্তু পৃথিবীতে কোনো বস্তুর বা কোনো কারো তোমার হচ্ছে কিন্তু ওজন, এটা কিন্তু জাস্ট ওজন। এইখানের এফ আর এইখানের এফ যদি সমান হয়, খেয়াল করো এইটার এফ আর এইটার এফ যদি সমান হয়, তাহলে এই পাশ আর এই পাশে সমান আমি বলতে পারি। বাম পাশ সমান হলে এইটা কিন্তু আমি সমান বলতে পারি। জাস্ট এটা সিম্পল একটা জিনিস। তাহলে তুমি নর্মালি একটু চিন্তা করো ভাইয়া, তাহলে আমি কিন্তু লিখতে পারি। দেখো তুমি কিন্তু লিখতে পারো যেহেতু এফ আর এফ সমান, তাহলে এফ ইকুয়াল টু তোমার কি ছিল, একটা ছিল তোমার এম জি, আর একটা কি ছিল এফ ইকুয়াল জি ইন্টু তোমার হচ্ছে কি ছিল ক্যাপিটাল এম আবার তোমার স্মল এম ডিভাইডেড বাই কিন্তু তোমার আর স্কয়ার। এই জিনিসটা কিন্তু ছিল না, এই জিনিসটাই কিন্তু ভাইয়া ছিল। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো এই দুই সাইডে যদি সেম কোনো কিছু থাকে ওটা কিন্তু কাটাকাটি যায়, এটা তুমি জানো, অবশ্যই জানো। স্মল এম ভাইয়া কাটাকাটি, তাহলে থাকতেছে কি জি ইকুয়াল টু তোমার এই জি এর সাথে এটা এমটা গুণ করে দাও, জি এম বাই আর স্কয়ার। তাহলে এই যে জি এর মানটা পাইলাম, এটা হচ্ছে কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণের কিন্তু আমরা মান পাইছি। এটা আমরা কিসের মান পাইছি ভাইয়া? এটা কিন্তু আমরা কিসের মান পাইছি বলো? যে জি ইকুয়াল টু জি ইন্টু জি এম বাই হচ্ছে কিন্তু আর স্কয়ার। তাহলে আমরা কিন্তু এটার মানটা পাইলাম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? তাহলে জি এর মান আমরা পাইছি, একটা কাজ করি, আমরা এই পুরো জিনিসটাকে বোঝার জন্য একটা সিম্পল একটা জিনিস আমি করি। দেখো একটু খেয়াল করো, এই জিনিসটা এখানে থাকুক। আমরা দুইটা সূত্র কিন্তু পাইছি। প্রথমে পাইছি কি এফ ইকুয়াল এমজি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর একটা সূত্র পাইছি এফ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কিন্তু আর স্কয়ার। এই দুইটা সূত্র পাইছি। ওকে, এই দুইটা সূত্র থেকে আমরা কিন্তু এই জি এর মানটা কিন্তু পাইছি নতুন কইরা। তো এটা হবে কিন্তু ভাইয়া তোমার 3 নাম্বার, মানে সরি এটা কিন্তু 2 নাম্বার, সরি একটু রিমুভ করে দিচ্ছি আমি। এটা হচ্ছে কিন্তু আমাদের 2 নাম্বার, এটা হবে কিন্তু ভাইয়া তোমার 3 নাম্বার। এতটুকু বুঝছো? এতটুকু তোমরা বুঝছো? যদি তোমার এটা 3 নাম্বার হয়, তাহলে এখন একটু চিন্তা করো ভাইয়া, ধরো সাপোজ এই পৃথিবীর ভিতরে মাউন্ট এভারেস্ট আছে না? আছে। তুমি সাপোজ সেখানে ঘুরতে গেলা, ধরো এখানে মাউন্ট এভারেস্ট আছে, বিশাল বড় একটা মাউন্ট এভারেস্ট, তুমি এখানে ঘুরতে গেলা। তার মানে কি তুমি পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছো। উপরের দিকে এটাকে আমি সাপোজ ধরলাম এইচ, এটা ধরলাম এইচ। এখান থেকে তুমি যত উপরে উঠবা এখানে কিন্তু মানটা আমি ধরলাম হচ্ছে কিন্তু এইচ। যদি এখান থেকে উপরে ওঠো, অথবা তোমরা অন্যভাবে বুঝতে পারো, যদি তুমি পৃথিবী ছাইরা যদি আরো উপরে যাও, সাপোজ এখানে উঠলা, ধরো এইখান থেকে দূরত্ব হয়েছে কিন্তু তোমার এইচ, তখন কিন্তু এই সূত্রের হালকা পাতলা একটু চেঞ্জ হবে। জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার পাইছো না? তখন কিন্তু তুমি নতুন করে পাবা কি? যে জি ইকুয়াল টু জি প্রাইম ধরবা ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার, এটা পাবা। কেন এইচ দিলাম? যদি তুমি মাউন্ট এভারেস্টে ওঠো, তখন যে এখান থেকে যে উচ্চতাটা, এই ক্ষেত্রে আমার এইচটা চিন্তা করতে হবে। যদি তুমি পৃথিবীর এখান থেকে উপরে ওঠো, এক্ষেত্রে আমাদের এইচটা চিন্তা করতে হবে। এক্ষেত্রে নতুন করে আমরা কিন্তু অভিকর্ষ ত্বরণ জি প্রাইম পাবো। এক্ষেত্রে আমরা নতুন করে জি প্রাইম, তুমি এটা চিন্তা করতে পারো বা এটা চিন্তা করতে পারো, জি প্রাইম পাবো। সেই জি প্রাইমটা আমরা কি পাইছি? জি এম বাই আর প্লাস এস, জাস্ট তুমি যোগ করে দিছো। ঠিক আছে, এটা কিন্তু আমি ধরলাম কি 4 নাম্বার। এখন তুমি 3 আর 4 নিয়ে কাজ করতে পারো রিল্যাক্সে। তুমি কি করবা ভাইয়া? এই 4কে 3 দ্বারা ভাগ করবা, 4 নংকে তুমি ভাগ করবা 3 দ্বারা। বিষয়টা একটু বুঝো, ডিপলি বুঝতে হবে। তাহলে 4 নংয়ের বাম পাশ কি? জি প্রাইম, আবার ভাগ 3 নংয়ের বাম পাশ কি? জি ইকুয়াল 4 নংয়ের তোমার ডান পাশ কি? জিএম বাই তোমার হচ্ছে আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার। আবার 3 নংয়ের ডান পাশ কি? জিএম বাই আর এর উপর স্কয়ার। ওকে, তাহলে দেখো বা জি প্রাইম বাই জি
ইকুয়াল টু এই যে এটা যেটা আছে এটা নামাই দাও জিএম বাই আর প্লাস এইচের উপর হোল স্কোয়ার, ভাগ থাকলে গুণ হয়ে উল্টা যায়, আর স্কোয়ার যাবে ভাইয়া উপরে, জিএমটা আসবে তোমার নিচে। একটু খটকা লাগতেছে না? একটু খটকা লাগতেছে তাই না? একটু দেখো উপরেরটা এটা, তারপর কিন্তু ভাইয়া কাটাকাটি যাচ্ছে, তাহলে বা জি প্রাইম বাই জি ইকুয়াল এটা উপরে থাকতেছে আর স্কোয়ার, নিচে থাকতেছে আর প্লাস এইচের উপর হোল স্কোয়ার। তুমি আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি না সরি তুমি আড়াআড়ি না, তুমি এখন যেটা করবা বা তুমি এই জি প্রাইমটাকে রেখে দাও আর এই জিটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও, ওই পাশে কিন্তু পাঠিয়ে দাও, তুমি এটা কিন্তু করতে পারো। তুমি জি প্রাইমটাকে রাখবা, এটা তুমি ওই পাশে পাঠিয়ে দেবা। এখন এখানে আরেকটা জিনিস তুমি লিখতে পারো, যেহেতু উভয়টার উপর স্কয়ার আছে, তুমি একসাথে আর বাই আর প্লাস এইচ দিয়া হোল স্কয়ার কিন্তু তুমি দিতে পারো, হোল স্কয়ার। তাহলে আর বাই আর প্লাস এইচের উপর আমি হোল স্কয়ার দিলাম ইনটু এটা যদি ওই পাশে পাঠিয়ে দাও, এটা কিন্তু তোমার গুণ হয়ে যাবে উপরেরটার সাথে, এই জন্য জি আমি গুণ করে দিলাম। এই হয়েছে আমাদের মেইন খেলা, এটা দিয়ে আমরা কিন্তু তোমার সৃজনশীল সলভ করব। এগুলো দিয়ে এভাবে কিন্তু কইরে আমরা কিন্তু সৃজনশীল সলভ করব। মোটামুটি একটা আইডিয়া পাইছো না? মোটামুটি আইডিয়া পাইছো না? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বলো এতটুকু পানি পানি কিনা? যদি পানি পানি না হয় ক্লাস লাগলে আবার ব্যাক করে দেখে আসবা। এখানে আমি বলি 4টা পয়েন্ট, এখানে তোমার 4টা সমীকরণ তুমি পাইছো। পয়েন্ট নাম্বার 1 খেয়াল করো, আমি আবার বলতেছি, এই পৃথিবীটার ক্ষেত্রে যদি কেন্দ্রের ক্ষেত্রে চিন্তা করো, আমরা যদি ওজনটা মাপতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু অথবা এফ ইকুয়াল টু হচ্ছে কিন্তু এমজি। যদি পৃথিবীর পৃষ্ঠে যদি কেউ থাকে সাপোজ, এখান থেকে আমরা পুরোটার কিন্তু কি বের করতে পারি, এই যে তোমার হচ্ছে মহাকর্ষ বল বের করতে পারি, এফ ইকুয়াল টু জি ইন্টু এম এম বাই হচ্ছে কিন্তু আর স্কয়ার। যদি তুমি মাউন্ট এভারেস্টে ওঠো তখন কিন্তু এইচ এর মান চিন্তা করতে হবে, অথবা এই পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কোথাও যদি যাও তাহলে তোমার সেক্ষেত্রে কি চিন্তা করতে হবে, এইচ এর মানটা কিন্তু চিন্তা করতে হবে। এখন এখানে আমার একটা প্রশ্ন, বলো তো ভাইয়া, আমাদের মেইন যে সূত্রটা, আমাদের যে ভাইয়া মেইন যে সূত্রটা কিন্তু ছিল জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস কি, মানে আমরা যখন মাউন্ট এভারেস্ট বা এটার ক্ষেত্রে কিন্তু আমরা পাইছিলাম জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু জি এম বাই সরি জি ইন্টু তোমার হচ্ছে, একটু দাঁড়াও, আমি জি ইকুয়াল টু হচ্ছে কিন্তু জি এম বাই আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার যে আমরা পাইছি। এখন বলো তো এই এইচটা কিন্তু নিচে আছে, এইচ মানে উচ্চতা, তুমি যত উচ্চতায় উঠবা জি প্রাইমের মান কিন্তু তত কমবে। এটা কি তুমি জানো? অভিকর্ষ ত্বরণ কিন্তু কমবে, উচ্চতা যত বাড়বে, পৃথিবী থেকে যত তুমি উচ্চতা উঠবা ততই কিন্তু ভাইয়া তোমার অভিকর্ষ ত্বরণের মান কি হবে, অভিকর্ষ মানে হচ্ছে কিন্তু ত্বরণের মান কিন্তু বা জি এর মানটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এটা কি তুমি মানো? আচ্ছা, এটা নিয়ে আমি এক্সট্রা একটা ক্লাসে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তুমি যদি পৃথিবী থেকে নিচে যাও তাহলে জি এর মান কমবে কি বাড়বে না, এটা একটু তোমার চিন্তা করতে হবে। এই যে বাংলাদেশ, বলো তো বাংলাদেশ তোমার এইখানে তো আমরা তো জানি মেরুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে সেন্টার, কেন্দ্রের কথা যদি চিন্তা করি, কেন্দ্রে জি এর মান কত, কে বলতে পারবা? কেন্দ্রে কিন্তু জি এর মান 0, এটা কি তুমি মানো? কেন্দ্রে কিন্তু ভাইয়া জি এর মান 0 0 0, কেন্দ্রে কিন্তু ভাইয়া তোমার জি এর মান 0। আচ্ছা, এটা আমি পরবর্তীতে তোমাদেরকে শিখাই দেবো অনেক, এমসিকিউতে আমি আরো ক্লিয়ারলি কিন্তু দেখাই দেবো অনেক। আজকে যতটুকু শিখাইছি এতটুকু ভাইয়া তুমি শিখো, এতটুকু জাস্ট 4টা সমীকরণ কিভাবে আসলো জাস্ট এতটুকু তুমি শিখো, এনাফ। এবারে এমসিকিউ এবং সৃজনশীল করলে আরো তুমি ডিপলি জানতে পারবা। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া। তো যারা আমার ব্যাজে আসো, স্পেশালি যারা, তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স আছে। 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য সায়েন্সের 4 সাবজেক্টে কিন্তু আমার একটা কোর্স আছে। দেখতে পাচ্ছ যে এই কোর্সে আমি তোমাদেরকে এইভাবে, শোনো, তুমি যদি এ প্লাস রাখতে চাও, এ প্লাস না, তুমি যদি তোমার 4টা বই একেবারে ফুল কমপ্লিট করতে চাও, 100তে 100 যদি তুমি রাখতে চাও, তোমার একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা হচ্ছে কি, ফার্স্টে তোমার যেই চ্যাপ্টারটা তুমি ধরবা ওই চ্যাপ্টারে তোমার বেসিকটা কভার করতে হবে। ফার্স্টে প্রথম কাজ হচ্ছে কিন্তু এইটা, এমনভাবে কভার করবা যাতে বইয়ের A to Z তোমার যেন মগজে থাকে, প্রথম পয়েন্ট। সেকেন্ড নাম্বার পয়েন্টে তুমি কি করবা, টাইপ ভিত্তিক তুমি কি করবা, ওই অধ্যায়ের অন শর্ট এমসিকিউগুলো সলভ করবা, অন শর্ট এমসিকিউ, যা কিন্তু এর পরবর্তী ক্লাসটা কিন্তু হবে আমার টাইপ ভিত্তিক অন শর্ট এমসিকিউর উপর। সো যারা আমার ব্যাজে আছে তোমরা কিন্তু জানো। এরপরে তুমি টাইপ ভিত্তিক সৃজনশীলগুলো শিখবা। আগে তুমি সৃজনশীলের নিয়ম শিখবা, আগে টেস্ট পেপার সলভ করতে তুমি যাবা না, দিস ইজ দ্য পয়েন্ট। টেস্ট পেপার সলভ কিন্তু এখন তুমি করলা, টেস্ট পেপার সলভ করতে গেলা, তুমি কিন্তু কিচ্ছু পারবা না, তোমার বুঝে আসবে না। তোমার আগে নিয়ম শিখতে হবে। যেমন এই অধ্যায়ে আমি বলছি 3 থেকে 4 টাইপের সৃজনশীল আছে, ওই টাইপগুলো শেখার পরে এরপর তুমি টেস্ট পেপার সলভ করতে যাবা। তুমি টাইপ ভিত্তিক আগে সৃজনশীল শিখে তারপর তুমি টেস্ট পেপার সলভ করতে যাবা। পরবর্তীতে তোমার কি করতে হবে, পরবর্তীতে তোমার শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি করবা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি কি করবা, পড়বা, বাস শেষ, আর কিচ্ছু লাগবে না। তোমার এই 100তে 100 পাওয়ার জন্য তুমি এই সিস্টেমটা ফলো করবা।
তোমরা আমাকে বলছিলা যে ভাইয়া সাজেশন দেন কিভাবে A+ পাবো, কিভাবে 90 তুলবো, কিভাবে 100 পাবো। এটাই হচ্ছে কিন্তু মেইন উপায়। এই সার্কেলটা, এটা যদি আমি সার্কেলের সাথে তুলনা করি, এই জিনিসটা, এই সিস্টেমটাকে একটু ফলো করবা ভাইয়া, এই সিস্টেমটাকে একটু ফলো করবা। এই সিস্টেমটা বেসিক, টাইপ ভিত্তিক, অন শর্ট MCQ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন। ভাইয়া তুমি কিন্তু কোপ দিতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? আমি কিন্তু এইভাবে আমার এই ব্যাজে এভাবে কিন্তু কমপ্লিট করে দিব। প্রথমে এই যে দেখো বেসিকটা আমি কভার করে দিয়েছি, তারপর আমি তোমাদের জন্য এই যে দেখো অনশর্ট যে MCQ আছে, এই অনশর্ট MCQ গুলো আমি তোমাদেরকে করাবো প্রায় এই চ্যাপ্টার থেকে 90 থেকে 100টা। এবার হচ্ছে কিন্তু সৃজনশীল কিন্তু করাবো মিনিমাম এই চ্যাপ্টারে কিন্তু অর্থাৎ 15 থেকে 20টার মতো কিন্তু সৃজনশীল তোমাদেরকে করাবো, 15 থেকে 20টার মতো সৃজনশীল করাবো। তুমি চিন্তা করো তাহলে 100 MCQ 15 থেকে 20টা যদি তুমি সৃজনশীল করো, দেখবা তোমার বল অধ্যায় একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সো তোমরা চাইলে আমার এই ব্যাচে সায়েন্সের 4 সাবজেক্টে তোমরা কিন্তু কোর্সে ভর্তি হইতে পারো। কোর্সের ফি কত দেখো, মাত্র 1020 টাকা। তুমি কিন্তু এই 1020 টাকায় কিন্তু সায়েন্সের 4টা সাবজেক্ট তুমি কিন্তু কমপ্লিট করতে পারতেছো। এবং এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, 2023 সাল থেকে আমি কিন্তু আমার ব্যাচ ছিল, 23-এর ব্যাচ ছিল, 24-এর ব্যাচ ছিল, 25-এর ব্যাচ ছিল, এখন হচ্ছে কিন্তু 26 এবং 27। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে এইবারে তোমাদের এই কোর্সটা সবচেয়ে সেরা, বিকজ এইবারে তোমাদেরকে দেখো এখানে কি থাকতেছে, টাইপ বি থেকে অনশর্ট MCQ থাকবে 1000, প্রত্যেকটা সাবজেক্টে 1000, সায়েন্সের 4 সাবজেক্টে প্রায় 4000 MCQ করাবো, তারপর হচ্ছে কিন্তু সৃজনশীল করাবো 340টা করে প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে 4টা সাবজেক্টে করা, তুমি চিন্তা করো। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে প্রায় 800-এর মতো, প্রতিদিন MCQ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা, PDF সব কিছু ভাইয়া তোমার থাকবে। এই কোর্সটা সবচেয়ে সেরা হতে যাচ্ছে এইবারে তোমাদের জন্য, ঠিক আছে? এবং 4টা সাবজেক্টের কোর্স হবে মাত্র 1020 টাকা। যাদের তোমরা হায়ার ম্যাথ নাই, যারা বলতেছো ভাই 3 সাবজেক্ট আমি পড়বো কিভাবে, তোমরা মাত্র 820 টাকা, যারা 3 সাবজেক্টে ভর্তি হবা 820 টাকা কিন্তু ভাই তোমরা চাইলে ভর্তি হইতে পারো। জাস্ট এই একটা কোর্সে তোমার সায়েন্সের 4টা সাবজেক্টের A to Z ভাইয়া তোমার ফুল আমি তোমাদেরকে কভার করে দিব। ওকে, সো যারা ভর্তি হইতে চাও, এবং এখানে দেখো এখানে একটা প্রাইজ মানি তোমাদের একটা সিস্টেম করা হয়েছে, একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই 4 সাবজেক্ট কমপ্লিট করার পরে তোমাদেরকে আমি একটা পরীক্ষা নেব, যে পরীক্ষায় প্রথম পুরস্কার থাকবে একটা ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার থাকবে স্মার্টফোন, তৃতীয় পুরস্কার থাকবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর, পঞ্চম থেকে 20তম থাকবে এক একজনকে 500 টাকা করে, টোটাল আমি 20 জনকে এই পুরস্কারটা কিন্তু দেওয়া হবে। আই হোপ তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা বলবা আমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবো, হ্যাঁ তুমি যে কোনো টাইমে ভাইয়া ভর্তি হইতে পারবা। 2026 সালে যারা SSC পরীক্ষা দিবে ওদের কিন্তু শর্ট সিলেবাস দিচ্ছে, আগে আমি শর্ট সিলেবাসটা কভার করব, তারপর আমি তোমাদের 27 ব্যাচের ফুল সিলেবাসটা কভার করে দিব। তুমি যে কোনো টাইমে এনি টাইম তুমি কিন্তু ভর্তি হইতে পারবা। তুমি কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে তুমি সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে দেখো ফার্স্টে একটা ভিডিও আছে, এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, A to Z সব কিছু। এবার একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা SSC 26-27 লেখা আছে। যারা সায়েন্সের 4 সাবজেক্টে ভর্তি হইতে চাও এখানে ক্লিক করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এবং যারা সায়েন্সের 3 সাবজেক্টে ভর্তি হইতে চাও এটা একটা ক্লিক করবা। তো আই হোপ তোমরা সকলেই কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের ভর্তি হইতে কোনো সমস্যা থাকে তুমি বলবা যে ভাইয়া যদি পরে যদি ভর্তি হই ক্লাস কি সাজানো থাকবে? ক্লাসগুলো সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে, জাস্ট তুমি ভর্তি হবা এবং তোমার ফুল সাবজেক্ট কভার করে নিবা। যদি তোমার সমস্যা হয়ে থাকে ভর্তি হইতে আমাদের এই 2টা নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে। ওকে, এবং আমাদের 25 নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আই হোপ তোমরা সিস্টেমটা কিন্তু বুঝতে পেরেছো। ডান? এতটুকু আমাদের ডান। আচ্ছা, যদি ডান হয় এখন আমাদের কিন্তু আমাদের লাস্ট একটা টপিক থাকতেছে, আমাদের এগুলো কিন্তু ডান, সংরক্ষণশীলতা, ভরবেগ এবং শক্তির বলছি কিন্তু আমি এটা তোমাদেরকে MCQ যখন করাবো তখন দেখাই দেবো। এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া সংঘর্ষ, অর্থাৎ ঘর্ষণের ক্ষেত্রে। ঘর্ষণ কি জানো? সিম্পল একটা জিনিস, তুমি যদি সাপোজ তুমি যদি কোনো বস্তুকে যদি ঠেলা লই যাও বা টাইনা যদি তুমি নিয়ে যাও, তাহলে দেখবা ওই যে মাটির উপর থেকে নিয়ে যাও অথবা রাস্তার উপর দিয়ে নিয়ে যাও, তখন কিন্তু ওই যে বস্তুটার নিচের তলা এবং রাস্তার উপরের তলা এখানে কিন্তু একটা ঘর্ষণের কিন্তু সৃষ্টি হয়। এই ঘর্ষণ যদি না থাকতো তুমি একটা ধাক্কা দিতা, ওটা কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতো। এই ঘর্ষণের কারণে কিন্তু ওটা কিন্তু আটকে থাকে। কথা বুঝতে পেরেছো কিনা? এই ঘর্ষণে কিন্তু অনেক ম্যাথ আছে, এবং ঘর্ষণ হচ্ছে কিন্তু ভাইয়া 4 প্রকার, তোমাদের বইয়ে কিন্তু 4টা প্রকার কিন্তু দেওয়া আছে। তো আমরা পরবর্তীতে এই ঘর্ষণ রিলেটেড ম্যাথগুলা শিখবো, এরই সাথে সাথে এই 4 প্রকার কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। সো আমি আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। 4 প্রকার একেবারে সোজা, পরবর্তীতে আমি পরের লেকচারে কিন্তু আমি তোমাদেরকে শেখাই দেবো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। এবং ভাইয়া এই মাস্টার প্রো বুক ভাইয়া একটা বই তুমি একটু খেয়াল করো,
এই যে দেখতে পারতেছে, এবং এই পুরো ক্লাসের স্লাইড কিন্তু আমি আমার এই কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ডাউনলোড দিতে পারো। যারা আমার ব্যাচে আছো, এই কোর্সে যারা আছো, তোমরা এই ক্লাসের নিচে কিন্তু এই পিডিএফটা দেখতে পারবে, একটা ক্লিক করলে পুরো ক্লাসের স্লাইডটা কিন্তু ভাই তুমি পেয়ে যাবা। ওকে, এবং মাস্টার প্রো বুক দেখো, যারা 2026 সালের পরবর্তী সময় আমার এই ক্লাসটা তোমরা দেখবা, তোমরা আমার ওয়েবসাইটটাতে একটু ভিজিট করবা, এবং ভিজিট করে তোমরা এই মাস্টার প্রো বুকটা দেখবা আসছে কিনা। ওকে, জাস্ট তুমি একটু খেয়াল করো, এই মাস্টার প্রো বুক সায়েন্সের 4টা সাবজেক্ট কিন্তু একসাথে কিন্তু ভাইয়া আছে। ওকে, কোনো কথা নাই, কোপ হবে। টার্গেট প্রত্যেকটা সাবজেক্ট আমি তোমাদেরকে 100-তে 100 আমি পাইয়ে দেবো ইনশাল্লাহ, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে। সাথেই থেকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।